ডানপন্থার আসলে অনেকগুলো লেয়ার আছে। একটা হচ্ছে রাইট, মানে নর্মাল ডানপন্থী। আরেকটাকে বলা হচ্ছে ফার রাইট, আরেকটু কট্টর ডানপন্থী। আরেকটাকে বলা হচ্ছে আপনার রাইট এক্সট্রিমিস্ট, তারা হচ্ছে ভায়োলেন্সের কথা বলে। ইউরোপিয়ানদের ফেয়ারনেসটা কিন্তু মুসলিমদেরকে কেন্দ্র করে, যে ইউরোপ মনে করে যে মধ্যপ্রাচ্য থেকে আসা মুসলিমরা আমাদের দেশ দখল করে নিবে, তারা মেজরিটি হবে, আমরা মাইনরিটি হয়ে যাব। বাট এর দূর আমরা প্রেডিক্ট করতে পারি যে তাদের ফিউচার ব্রাইট হতে যাচ্ছে না। তাদের ফিউচার, তাদের ভবিষ্যৎ সেখানে দিন দিন খারাপ থেকে খারাপ অবস্থায় যাবে। দ্যাটস ইট। এইটা তারা সেখানে এসিমিলেটেড হয়ে যেতে হবে এদের সাথে, আদারওয়াইজ তারা সেখান থেকে এলিমিনেটেড হইতে হবে। কিন্তু সিচুয়েশনটা এমন হবে, আপনার রাস্তায় বেরোচ্ছেন, আপনার মুখে থুতু দিচ্ছে, আপনাকে গালি দিচ্ছে, আপনার কলার ধরে ধরতেছে, তো এটা তো আপনার জন্য কোনো মানে গুড সিচুয়েশন। আপনি ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে এখানে এই দেশে থাকতে পারবেন না। আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে দ্য মুসলিমাইজ পডকাস্টে। আজকের পডকাস্টে আমরা কথা বলবো বৈশ্বিক ডানপন্থার উত্থান, এর ইতিহাস, বৈশিষ্ট্য, এই বিষয়গুলো নিয়ে, এবং পাশাপাশি এর প্রভাব মুসলিম বিশ্বে এবং আন্তর্জাতিক রাজনীতিতে কী আছে, এই বিষয়গুলো আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব। আমাদের সাথে আছেন জনাব রাকিবুল হাসান ভাই। রাকিবুল হাসান ভাই, আপনাকে স্বাগতম। আপনার পরিচয়টা একটু কাইন্ডলি বলবেন। আমি রাকিবুল হাসান, পড়াশোনা করছি কওমি মাদ্রাসায়, হিফজ করছি, মাদ্রাসা থেকে তাকমিল শেষ করছি, ইফতার শেষ করছি, তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে গ্রাজুয়েশন শেষ করছি। 2 বছর একটা জব করছি, হালকা পাতলা কিছু লেখালেখি করি, আর এরকম কিছু মাঝে মাঝে কথাবার্তা বলি। আর এখন হচ্ছে আমি বেসিকলি এন্টারপ্রেনারশিপে আছি, নিজস্ব উদ্যোগ নিয়ে কাজবাজ করতেছি। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আপনি তো লেখালেখি মাশাআল্লাহ অনেক ভালোই করেছেন, বেশ অনুবাদ করেছেন। আপনার আপনার পড়াশোনা এবং অনুবাদ যেইগুলো করেছেন, একটু সম্পর্ক আছে ২ টার মধ্যে। আপনি আপনার অনুবাদগুলো সম্ভবত আন্তর্জাতিক সম্পর্ক রিলেটেড বইগুলাই আপনি অনুবাদ করেছেন। আপনার হুম। কিছু অনুবাদগুলো সম্পর্কে যদি একটু বলতেন। আমি আসলে ইন্টারন্যাশনাল রিলেশনস টপিকটা নিয়ে ফ্যাসিনেটেড। তো যে কোনো কারণেই হোক, ঢাকা ইউনিভার্সিটিতে আমার ভাগে এটাই আসছে ফার্স্ট চয়েস, তো আমি এটাই দিছি। তো ডিপার্টমেন্টটাতে ঢোকার পর থেকে আমার মনে হয়েছে যে ইটস অ্যান অ্যামেজিং অ্যান্ড ফ্যাসিনেটিং ডিসিপ্লিন। এবং এটা এমন একটা ডিসিপ্লিন যেটা হচ্ছে একদম ডে টু ডে লাইফে প্রত্যেক দিন নিউ নিউ ইভেন্ট ঘটতে থাকবে। মানুষের ইন্টারেস্ট এটা নিয়ে প্রত্যেক দিন মানে নবায়িত হইতে থাকবে। এমন না যে একটা ঘটনা ঘটছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ আর ৪৫ বছরে কোনো ঘটনা ঘটবে না। প্রত্যেক দিন ঘটনা ঘটতে থাকবে, প্রত্যেক দিন এটা নিয়ে হাইপ আসবে, এবং প্রত্যেক দিন যারা সচেতন মানুষ তারা এই জিনিসগুলো জানতে চাইবে, বুঝতে চাইবে। একটা ভাইব্র্যান্ট ডিসিপ্লিন। তো ওইখান থেকে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে আসলে এই জিনিসটা নিয়ে একাডেমি, আমি যখন ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টে ঢুকছি, তো ঢোকার পর আমি রিয়েলাইজ করছি যে আগে থেকেই আমার এই আন্তর্জাতিক সম্পর্ক টপিকটাতে বেশ ভালো আগ্রহ ছিল, এবং আমি এবং আমার আশপাশের মানুষ মনে করতো যে এই বিষয়ে আমি বেশ ভালো জানি। কিন্তু একাডেমিয়াতে ঢোকার পরে আমার কাছে মনে হয়েছে যে ও মাই গড, এখানে তো হিউজ ডিফারেন্স। যে আমরা মানে পপুলার লেভেলে যেই জিনিসগুলো জানি এবং যেগুলো জানার পরে জানি বলে মনে করি, একাডেমিয়াতে এগুলো কোনো চর্চাই হয় না বলা গেলে। এবং একাডেমিয়াতে যে সমস্ত জিনিস চর্চা হয় সেগুলো মানে বাংলাদেশের পপুলার লেভেলে এখনও হিডেন আছে, কোথাও চর্চা হয় না, না লেখালেখিতে না বলা বলিতে। তো সেই তাড়না থেকে যে বাংলাদেশের মানুষ এই বিষয়গুলো একাডেমিকভাবে জানুক, এটা একটা উদ্দেশ্য ছিল। আরেকটা ছিল আমার ব্যক্তিগত ভালো লাগা, যে আমার কাছে এই বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে, লেখালেখি করতে, বলাবলি করতে ভালো লাগে। আমার অবসর টাইমগুলো সেই কারণে আমি এগুলো করতাম। আর আরেকটা মানে সূক্ষ্ম বা সুপ্ত বাসনা আমার ভিতরে ছিল, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টে যাওয়ার পরে আমি দেখলাম খুবই মেরিটোরিয়াস স্টুডেন্ট, মানে খুবই ভালো রেজাল্ট, খুবই ভালো ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। কিন্তু কিছুদিন যাওয়ার পরে কেমন যেন মনমরা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার কাছে ভালো লাগে না। তো আমার কাছে মনে হচ্ছে এখানে গ্যাপটা আসলে কোথায়? আমার কাছে খুবই এক্সাইটেড আমি, আমার খুব ভালো লাগতেছে। হ্যাঁ, কিন্তু তার কাছে মনে হচ্ছে ভালো লাগতেছে না, প্যারা হয়ে যাচ্ছে। তো এই ডিফারেন্সটা কেন? তো এখানে একটা শ্রেণী আছে যারা ঢোকার পরে বুঝে যে এই সাবজেক্টে পড়লে চাকরির সুযোগ খুব একটা নাই। মানে দেশীয় মার্কেটে আরকি। বা বাংলাদেশে যেটার পেছনে মানুষ ছুটে, বিসিএস এই সেই হেন-তেন। তো এখানে চাকরির সুযোগ খুব একটা নাই, যার কারণে তারা একটু ডিমোটিভেটেড হয়ে যায়। আর এর চাইতেও বড় যেই শ্রেণীটা সেটা ডিমোটিভেটেড হয়ে যায়, তারা জিনিসটাকে আসলে রিলেট করতে পারে না। এর মূল কারণ হচ্ছে, আমি যেটা মনে করি ২ টা। একটা হচ্ছে আমাদের লিঙ্গুইস্টিক ব্যারিয়ার, যে আমরা দেখা গেছে পড়ে আসছি ইন্টার পর্যন্ত ইংরেজি, এবং আমাদের ইংরেজিটা কিন্তু যত ভালো স্কুলেই পড়ি, যত ভালো কলেজেই পড়ি, লেভেলটা কিন্তু ইন্টারেরই। কিন্তু হঠাৎ করে আমাকে ওয়ার্ল্ড ক্লাস লিটারেচার ধরায় দেওয়া হইলো, যেখানে অত্যন্ত ক্রিটিক্যাল টপিক নিয়ে কথা বলা হচ্ছে, যেই টপিক আমাদের ইন্টার পর্যন্ত কখনো কোনো দিন পড়ি নাই। হ্যাঁ, ধরেন ইকোনমি, তারপরে আপনার এই যে কী বলে সিভিক্স এই সেই, এগুলো কিন্তু সে কোনো না কোনো পর্যায়ে টাচ পেয়ে আসছে ইন্টারের আগ পর্যন্ত। কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনস এটা কিন্তু একদম জিরো টাচ। তো জিরো টাচ একটা টপিক,
একদম মিডিওকর ইংরেজি, সেখান থেকে আইসা এরকম একটা ডিসিপ্লিনে ভর্তি হয়, সেখানে একদম অ্যাডভান্স লেভেলের ক্রিটিক্যাল বইটই ইংরেজি ভাষায়, বাংলায় কোনো রিসোর্স অ্যাভেলেবল নাই। সো পোলাপাইন এখান থেকে ভয়াবহ রকম ডিমোটিভেটেড হয়ে যায়। তো এটা হচ্ছে একটা তার মানে রিসোর্সের ঘাটতির কারণে। আর দ্বিতীয় যে ব্যারিয়ারটা, এটা বলা উচিত হবে কিনা আমি জানি না, সেটা হচ্ছে টিচার্সদের কোয়ালিটি। সো জিনিসটা ক্রিটিক্যাল, ছাত্রদের জন্য নতুন, ইংরেজিটা অ্যাডভান্স। তো এই জায়গায় আমাদের টিচাররা যদি ক্যাপাবল হইতো এবং তারা যদি কোঅপারেটিভ হইতো, তাহলে এই যে গ্যাপটা, এই ব্যারিয়ারটা, এটা স্টুডেন্টরা খুব সহজেই ওভারকাম করতে পারতো। কিন্তু দেখা যায় পুরো ডিপার্টমেন্ট খুঁজলে হয়তো 2-4-5 জন টিচার এরকম পাওয়া যাবে যারা স্টুডেন্ট ফ্রেন্ডলি, যারা ছাত্রদের সিচুয়েশনটা বুঝে এবং স্টুডেন্টরা বুঝবে এইভাবে বুঝায়, বা তারা জেনুইনলি ক্লাসে আইসা সিরিয়াস লেকচার দেয়। হ্যাঁ, এরকম টিচারের সংখ্যা খুব কম, হাতে গোনা। বাকিগুলো হচ্ছে বুগিচুগি, এইভাবেই চলতে থাকে। তো এই যে লিঙ্গুইস্টিক ব্যারিয়ার, রিসোর্স নাই, তারপর হচ্ছে টিচাররাও তাদেরকে কোঅপারেটিভ না এবং এনাফ কোয়ালিফাইড না। তো এই যে ব্যারিয়ারটা, এইটার কারণে দেখা যাচ্ছে খুবই ঝানু ঝানু পোলাপাইন তারা ডিমোটিভেটেড হয়ে যায়। তখন থেকে আমার মাথায় এই জিনিসটা ক্রমাগত পিঞ্চ করতো যে আমি আইআর পড়তেছি, আমি যে ডিফিকাল্টিস ফেস করতেছি, আমার নেক্সট জেনারেশন আইআর পড়বে কিন্তু এই ডিফিকাল্টিস ফেস করবে না। এর জন্য যা করা লাগে আমি সেটা এনশিওর করব। তো এখন আমার এন্টারপ্রেনারশিপ যেটা, সেটা বেসিক্যালি এটার সাথে অ্যালাইনড। তো আমি চাচ্ছি যে আইআর বা আন্তর্জাতিক রাজনীতি, ইন্টারন্যাশনাল পলিটিক্স, এগুলো নিয়ে যারা সচেতন, একাডেমিয়াতে হোক, নন একাডেমিয়াতে হোক, এটাকে আমি এমনভাবে উপস্থাপন করব বা এমনভাবে মানুষের সামনে তুলে ধরবো যেন একজন লেম্যান যেরকম বুঝতে পারবে, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট একইভাবে বুঝতে পারবে এবং সব পক্ষের জন্য এটা হেল্পফুল হবে। ওই জায়গাটাতে কাজ করার ইচ্ছা। আর যার কারণে আমার লেখালেখিগুলো মূলত ওই দিকে অ্যালাইন্ড, ওইটার সাথে, ওইটার একটা পার্ট। আমাদের আলোচনার যে টপিকটা ছিল সেটা হলো ডানপন্থা আর কি। আপনি যদি সংক্ষেপে একটু ডানপন্থা কি এবং এটার বৈশিষ্ট্যটা আসলে কি? আমরা এখন প্রচুর কথাবার্তা শুনি যে ডানপন্থার উত্থান হচ্ছে, সবকিছু ডানপন্থী, সবদিকে ডানপন্থী, ডানপন্থীরা হচ্ছে সবকিছু দখল করে নিচ্ছে। হ্যাঁ, তো শুক্রবার ডানপন্থাটা, হাতছাড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ডানপন্থাটা আসলে কি এবং এটার বৈশিষ্ট্যটা কি? এটা যদি আপনি একটু বলতেন। আচ্ছা, প্রথমে যদি ডানপন্থা থেকে শুরু করি, ডানপন্থার আসলে অনেকগুলো লেয়ার আছে। একটা হচ্ছে রাইট, মানে নর্মাল ডানপন্থী। আরেকটাকে বলা হচ্ছে ফার রাইট, যে আরেকটু কট্টর ডানপন্থী। আরেকটাকে বলা হচ্ছে আপনার রাইট এক্সট্রিমিস্ট, তারা হচ্ছে ভায়োলেন্সের কথা বলে। তো আবার অঞ্চলভেদে রাইট, ফার রাইট, এদের কিছু ডিফারেন্স আছে। এক একজনের গোল বা মোটিভ এক এক রকম, বাট তাদের কিছু কোর ক্যারেক্টারিস্টিক্স আছে, যে এই ক্যারেক্টারিস্টিক্সগুলো যদি থাকে তাইলে তাদেরকে আমরা ডানপন্থী বর্গে ফেলি। তারপর সে ডানপন্থী বর্গের কোন লেয়ারে যাবে সেটা আবার তার ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী সে ওই অনুযায়ী যাবে। তো একদম কোর এমনিতে ফিচারগুলো যদি বলি, হ্যাঁ, এখানে আপনি যে মানে ফার রাইট বললেন, রাইট বললেন এবং হচ্ছে রাইট এক্সট্রিমিস্ট, এক্সট্রিমিস্ট, রাইট এক্সট্রিমিস্ট বললেন। এখানে সেন্টার রাইট আরেকটা ধারা, হ্যাঁ হ্যাঁ, সম্ভবত রাইটটাকেই সম্ভবত সেন্টার রাইট। সেন্টার রাইট বলতে রাইট যেটাকে বললাম আর কি, জি, এটা হচ্ছে সেন্টার রাইট। জি, জি। এই তো এদের কোর যে বৈশিষ্ট্য, তার মধ্যে একটা হচ্ছে নাম্বার 1, তারা হচ্ছে নেটিভিস্ট। নেটিভিস্ট বলতে বোঝানো হয় যে তারা স্থানীয় জনগোষ্ঠী কথা বলে, মানে বর্তমানের টার্মে যদি বলি, তারা হচ্ছে জাতীয়তাবাদী। এখন সেই জাতীয়তাবাদটা হতে পারে এথনো ন্যাশনালিজম, নৃতাত্ত্বিক জাতীয়তাবাদ, বা সেই জাতীয়তাটা হতে পারে কালচারাল জাতীয়তাবাদ। এনিহাউ তারা হচ্ছে একটা জাতীয়তাবাদের কথা বলে, যে এই জাতীয়তাবাদের প্রতি আমরা বিলং করি এবং এটাকে খুব স্ট্রিক্টলি আমরা হোল্ড করি। এটা হচ্ছে তাদের একটা কোর ফিচার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তারা কালচারালিস্ট, মানে তারা মনে করে যে আমরা যেই জাতি, যে জাতিগোষ্ঠী, যে জাতীয়তার কথা তারা বলে, ওই জাতির কালচার, তাদের আইডেন্টিটি হুমকির মুখে পড়ে গেছে। এটা বিভিন্ন কি বললাম, রেজিয়ন ভেদে ভিন্ন হয়, যে এক এক পক্ষ এক এক কারণে বলে যে অমুকের কারণে আমার আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়েছে, অমুকের কারণে ক্রাইসিস তৈরি হয়েছে। অঞ্চল ভেদে ভিন্ন হয়, বাট তাদের কোর ফিচার হচ্ছে যে তারা মনে করে তাদের আইডেন্টিটি, তাদের কালচার থ্রেটেন্ড অন্য কোনো আরেকটা বহিরাগত কারণে। এটা হচ্ছে কি বলে, রাইটদের এই দুইটা বৈশিষ্ট্য অলওয়েজ থাকবে, যে তারা নেটিভিস্ট, তারা কালচারিস্ট। আর এখানে আরেকটা টার্ম ইউজ করা হয় ডানপন্থীদের ক্ষেত্রে, সেটা হচ্ছে পপুলিস্ট। মানে ডানপন্থীরা সাধারণত পপুলিস্ট হয়ে থাকে দেখা যায়। তো পপুলিজমের একটা কোর আইডিয়া হচ্ছে যে পপুলিস্টরা অলওয়েজ একটা পয়েন্ট থাকেই, মানে এই পয়েন্টটা থাকলেই তারা পপুলিস্ট হয়ে উঠতে পারে, এই পয়েন্টটা না থাকলে তারা কখনো পপুলিস্ট হয়ে উঠতে পারে না। তো এবং বর্তমান ডানপন্থার উত্থানের পিছনে যেই কারণগুলো, সেগুলো বুঝতে গেলে পপুলিজমের এই এলিমেন্টটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। তো পপুলিজমের মূল কথা হচ্ছে যে তারা অলওয়েজ ফোকাস করে যে পলিটিক্যাল যে এস্টাবলিশমেন্ট আছে, মানে রাজনৈতিক যে স্ট্রাকচার তার দেশে এবং ইন্টারন্যাশনালি, সেটা এলিটদের কথা বলে, এস্টাবলিশমেন্টের কথা বলে, সেটা আমজনতার কথা বলে না,
সেটা সমাজের নিচু শ্রেণীর যেই মানুষ আছে তাদের কথা বলে না। ফলে পপুলিজম অলওয়েজ তাদেরকে এই ফিলটা দেয় যে আমরা সেই এস্টাবলিশমেন্টের পার্ট না, আমরা হচ্ছে তোমাদের পার্ট, আমরা হচ্ছে আমজনতা, আমরা তোমাদের ক্ষমতায়ন চাই, তোমাদের যে দুঃখ সেই দুঃখগুলো আমরা লাঘব করতে চাই। তো এটা হচ্ছে পপুলিজম। তো এখন ডানপন্থা আর পপুলিজম দুইটা একসাথে মিক্সড হয়ে গেছে, যার কারণে এই তিনটা কোর এলিমেন্ট ডানপন্থী বলি বা পপুলিস্ট বলি এদের ভিতরে ঘুরে ফিরে থাকে। এটা হচ্ছে একদম কোর ফিচার। এখন আমরা সারা বিশ্বে যে ডানপন্থার উত্থানটা দেখতেছি আর কি, হ্যাঁ, এই উত্থানটার সাথে মানে এটা কেন হলো? আপনি যদি exactly. ইতিহাসটা একটু বলেন, সাথে কারণটাও একটু যদি বলেন। ডানপন্থার উত্থান কেন হইলো, এটার ঐতিহাসিক যেই রুটটা, এই রুটে আমরা যাব। বাট তার আগে কিছু মানে ফেনোমেনা বোঝার ট্রাই করি যে এই জিনিসগুলো থাকলে সেখানে ডানপন্থীদের জন্য একটা কি বলে পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, যেখানে ডানপন্থীদের উত্থান ঘটতে পারে। এবং এগুলো যেখানে থাকবে সেখানে ধরে নেওয়া যাবে যে এখানে ডানপন্থার উত্থান ঘটবে, আজ হোক কাল হোক ডানপন্থার উত্থান ঘটবে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ইকোনমিক হার্ডশিপ। মানে এনিহাউ দেশের সাধারণ জনতার ওপর যদি অর্থনৈতিক চাপ বাড়ে তাইলে সেখানে পপুলিস্ট এবং ফার রাইটদের সুযোগ বাড়ে এবং ওইখানে তাদের উত্থান হয়। এবং বর্তমান যতগুলো পপুলিস্ট মুভমেন্ট বা ফার রাইট বা রাইট মুভমেন্ট পৃথিবীতে বা ইউরোপে আমেরিকায় তাদের হোল্ড পাইছে বা গ্রাউন্ড পাইছে, এর অন্যতম মানে মৌলিক কারণের মধ্যে একটা হচ্ছে যে ওই দেশের জনগণের অর্থনৈতিক দুর্দশা, তাদের উপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি হওয়া। এই বৃদ্ধির কারণে ডানপন্থাগুলো জনগণকে নিজের দলে ভিড়ানোর মানে সুযোগ পাইছে। এখানে খুব সিম্পল একটা কি বলে উদাহরণ যদি আমরা দেখি, ধরেন বাংলাদেশের মানুষ আমজনতা কি করে, যে আমরা ওষুধ কিনতে গেলে, আমরা মোবাইলে কথা বললে, আমরা যা কিছু করি সেখানে আমরা বিশাল অঙ্কের ট্যাক্স দিতে হয়। অন দ্য আদার হ্যান্ড দেখেন একজন মন্ত্রী এমপি বিদেশ থেকে এসওবি আমদানি করবে, সে স্পোর্টস কার আমদানি করবে, তার ট্যাক্স নাই। আমি আমার বাপ মরে যাচ্ছে তার জন্য অপারেশনের কিটস কিনবো, সেজন্য আমার মানে হিউজ পরিমাণ ট্যাক্স দিতে হচ্ছে। আর সে বেগম পাড়ায় বাড়ি করবে, সে হচ্ছে তার বৌজিপুত নিয়ে লাক্সারিয়াস লাইফ লিড করবে, তার জন্য তার সেখানে ট্যাক্স নাই। তো এই যে মানে পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট মানে গ্লোবাল স্ট্রাকচারটা এখন যেই পর্যায়ে গেছে, এবং আপনি যদি দেখেন যে বর্তমান যতগুলো ডানপন্থী আছে প্রত্যেকের অ্যাটাকের একদম প্রাইম টার্গেট হচ্ছে নিউ লিবারেল যেই ওয়ার্ল্ড অর্ডার এটা, এবং তাদের টার্মে এটা বলা হয় যে নিউ লিবারেল পলিটিক্যাল এলিট। এই যে শ্রেণীটা হচ্ছে ফার রাইট বা পপুলিস্টদের প্রধান এনিমি। এবং এটা কিন্তু ইন এ সেন্স ট্রু, যে স্ট্রাকচারটা এমনভাবে বিল্ড আপ করা হয়েছে যে সাধারণ মানুষের ভিতরে খুব তৈরি হবেই যদি সে সচেতন হয়। তো এই জায়গাটা ইউজ করে ফার রাইট মুভমেন্টগুলো। দ্বিতীয় যেই জায়গা সেটা হচ্ছে ডেমোগ্রাফিক চেঞ্জ, যে বিভিন্ন দেশে বিভিন্ন কারণে দেখা যায় যে জনসংখ্যায় কিছু তারতম্য ঘটে। যেমন খুব সিম্পলি যদি বলি যে ইউরোপে প্রচুর পরিমাণ অভিবাসী যায়, আমেরিকায় প্রচুর পরিমাণ অভিবাসী যায়। তো স্থানীয়দের মধ্যে আগে আমরা যেটা বললাম যে ফার রাইটরা অলওয়েজ নেটিভিস্ট হয়, তো তাদের মধ্যে সেই সংকটটা, সেই শঙ্কার জায়গাটা কাজ করে যে বাহির থেকে যারা আসতেছে তারা আমাদের দেশ দখল করে নেবে, তারা ডেমোগ্রাফি এমনভাবে চেঞ্জ করবে যে কয়েকদিন পর আমরা হয়ে যাবো মাইনরিটি, তারা হয়ে যাবে মেজরিটি। তো এই ভয়টা যেখানে থাকবে সেখানে ডানপন্থার জন্য খুবই ভালো একটা মানে ব্রিডিং জোন হিসাবে কাজ করে, এখানে সে খুব ভালো ডিম দিতে পারে। 3 নাম্বার হচ্ছে তাদের কালচারাল ডিসঅ্যালাইনমেন্ট, অথবা তাদের 3 নাম্বার হচ্ছে তাদের সাংস্কৃতিক যেই স্বাতন্ত্র্য, সেই স্বাতন্ত্র্যের উপর আঘাত। এবং এটা আবার সরাসরি একটু আগে যেটা বললাম যে নিউ লিবারেল পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট, এটার সাথে সরাসরি কানেক্টেড। তো নিউ লিবারেল পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের কিন্তু আরও কিছু মানে ডান বাম হাত পা আছে, পাখা আছে, যেগুলো নিয়ে সে ফাংশন করে। তার মধ্যে ফেমিনিজম আছে, তার মধ্যে অ্যাগ্রেসিভ হিউম্যান রাইটস আছে, তার মধ্যে LGBTQ আছে। তো এখন যতগুলো নেটিভিস্ট আন্দোলন আছে বা ট্র্যাডিশনাল যত মুভমেন্ট আছে, সমস্ত মুভমেন্ট এই ইডিওলজিগুলোকে ধ্বংসাত্মক হিসেবে দেখে। সে খ্রিস্টান হোক, সে ইহুদি হোক, সে প্রটেস্ট্যান্ট হোক, সে ক্যাথলিক হোক, সে মুসলিম হোক, সে হিন্দু হোক, ডাজন্ট ম্যাটার। পৃথিবীর প্রত্যেকটা জায়গায় যারা ট্র্যাডিশনাল লাইফ লিড করতে চায় এবং নিজেদের ঐতিহ্যকে নিয়ে বাঁচতে চায়, তারা মনে করে এগুলো আমাদের সংস্কৃতির প্রতি ভয়াবহ রকম হুমকি। তো এই হুমকিগুলো যত বাড়বে, ফার রাইটদের পপুলারিটি তত বাড়বে। নিউ লিবারাল পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট LGBTQ নিয়ে যত কসলাকসলি করবে, ফার রাইটদের বা রাইটদের পপুলারিটি তত বাড়বে। কারণ এখানে তারা খুব ক্লিয়ারলি মানুষকে দেখাইতে পারতেছে যে আমাদের ট্র্যাডিশন, আমাদের কালচার, আমাদের কি বলে যে ভ্যালুসগুলো ছিল সেগুলো ধীরে ধীরে ভেঙে পড়তেছে, এবং সেগুলোর বিরুদ্ধে তারা কাইন্ড অফ ওয়ার ঘোষণা করছে, এবং সেগুলোকে ভেঙে ফেলার জন্যই তাদের ভিশন, মিশন, তাদের ফান্ড, এভরিথিং ইউজ হচ্ছে। এই কালচারাল এই সিচুয়েশনটা যেখানে থাকবে, মানে সহজ ভাষায় যদি বলি যে নিউ লিবারেল ইকোনমিক, নিউ লিবারেল পলিটিক্যাল যে এস্টাবলিশমেন্ট, এর আদার্স যেই টুলসগুলো আছে,
কালচারাল যে টুলসগুলো আছে সেই টুলসগুলো যেই অঞ্চলে যত বেশি ইউজ করবে সেই অঞ্চলে ফার রাইটদের তত বেশি ব্রিডিং গ্রাউন্ড তৈরি হবে। 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে গ্লোবালি ফার রাইটরা মনে করে যে এই দেশের যে এস্টাবলিশমেন্ট আছে তারা আমাদেরকে মার্জিনালাইজড করে রাখতে চায় এবং তারা আমাদেরকে কোনো স্পেস দিতে চায় না। সহজ কথা হচ্ছে মিডিয়ায় বা পলিটিক্যাল এস্টাবলিশমেন্টে বা পলিটিক্যাল পলিসি মেকিংয়ের জায়গায় রাজনীতিতে কোথাও তাদেরকে স্পেস দিতে রাজি না। তো যতদিন পর্যন্ত মানুষের কাছে অল্টারনেটিভ ছিল না ততদিন পর্যন্ত মানুষের ভিতরে এই ক্ষোভগুলো কিন্তু অনেকগুলোই ভ্যালিড, যে আপনি আমার কালচার ধ্বংস করে ফেলবেন, ট্রু, আমার কালচার ধ্বংস হচ্ছে, কিন্তু আমি যে এই কথাটা বলবো যে ভাই তুমি কেন আমার কালচার ধ্বংস করতেছো, এই গ্রাউন্ডটা আমার নাই, এই ওয়েটা আমার নাই, কোথায় গিয়ে বলবো? তো যতদিন পর্যন্ত মিডিয়া এককেন্দ্রিক ছিল, প্রথম আলো ডেইলি স্টার ছিল, ততদিন পর্যন্ত এটা তাদের কন্ট্রোলে ছিল, পলিটিক্যাল যে এস্টাবলিশমেন্ট তাদের কন্ট্রোলে ছিল। কিন্তু যেই নাকি ফেসবুক আসলো, টিকটক আসলো, টুইটার আসলো, ইউটিউব আসলো, সোশ্যাল মিডিয়া রেভলিউশন হইলো, তখন আমাদের হাতে টুলস চলে আসছে, মানে ফার রাইটদের হাতে টুলস চলে আসছে। তো তাদেরকে এতদিন যে এলিয়েনেট করা হইতো যে বহিরাগত, তোমাদেরকে কোনো স্পেস দিব না, এখন তারা নিজেদের একটা স্পেস ক্রিয়েট করে নিতে পারছে। এর একদম রিসেন্ট এক্সাম্পল হচ্ছে জোহরান মামদানির যেই ইলেকশন ক্যাম্পেইন। আমেরিকার মতো দেশে, নিউ ইয়র্কের মতো সিটিতে সে তার ক্যাম্পেইন পরিচালনা করছে টিকটক বেসড, এবং শুরুর দিকে যতগুলো আপনার ছিল, একে বলে পরিসংখ্যান ছিল, সবগুলো পরিসংখ্যানে দেখা গেছে যে তার যেই পপুলারিটি সেটার একদম প্রথম যেই স্ফুলিঙ্গ সেটা শুরু হয়েছে টিকটক থেকে। তো এখন অন দ্য আদার হ্যান্ড পলিটিক্যাল যে এস্টাবলিশমেন্ট তারা কিন্তু $200 মিলিয়ন ফান্ড নিয়ে মামদানির বিরুদ্ধে নামছে। পলিটিক্যাল ক্যাম্পেইন, তারপরে পত্রিকার ক্যাম্পেইন, টিভি মিডিয়া মানে টিভি, তারপরে প্রিন্ট মিডিয়া, সব ক্ষেত্রে যত ধরনের ক্যাম্পেইন আছে সবগুলো মামদানির বিরুদ্ধে ইউজ করছে, বাট আলটিমেটলি দে আর ডিফিটেড। মামদানি ইউজ করছে কোনটা? অল্টারনেটিভ যে মিডিয়া। তো ফার রাইট বা রাইট যে গ্রুপটা আছে তারা অলওয়েজ এই অল্টারনেটিভ মিডিয়াগুলোর উপর সবচেয়ে বেশি ফোকাস করে, কারণ তারা জানে যে অন্য জায়গা থেকে আমরা এলিয়েনেটেড, এবং এটাকেও তারা তাদের ক্যাম্পেইনের একটা পার্ট হিসেবে ইউজ করতে পারে। যে দেখো আমাদেরকে অন্যরা কিন্তু স্পেস দিচ্ছে না, প্রথম আলো আমাদেরকে স্পেস দিচ্ছে না, ডেইলি স্টার আমাদেরকে স্পেস দিচ্ছে না, আমাদের দুঃখ বলার একমাত্র জায়গা ফেসবুক, ইউটিউব, টিকটক। হ্যাঁ, তো এই ছিল হচ্ছে মোটামুটি যে কমন যেই ক্যারেক্টারিস্টিক্সগুলো, যে ফার রাইট মুভমেন্টগুলো, চাই সেটা জাপানে হোক, চাই সেটা ভারতে হোক, আমেরিকায় হোক, ইউরোপে হোক, যেখানেই হোক, তাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকে, বা এই দুর্বলতাগুলো বা এই সিচুয়েশনগুলোকে ইউজ করে তারা নিজেদের ন্যারেটিভকে এস্টাবলিশ করে। আচ্ছা, আপনি একটা জিনিস বলতেছিলেন যে বারবার নিউ লিবারেল ওয়ার্ল্ড অর্ডার বা হচ্ছে নিউ লিবারেল স্ট্রাকচার যেটা আছে, এই যে এখানে নিউ লিবারেল স্ট্রাকচার বা ওয়ার্ল্ড অর্ডার, এটা আসলে কি? মানে ডানপন্থীরা কেন, মানে তাদের রিয়েকশন এটার কেন কারণে তৈরি ক্ষুব্ধ, হচ্ছে এটার আর কি? কারণে মানে ক্ষুব্ধ। তাদের আসলে নিউ লিবারেল ওয়ার্ল্ড অর্ডারটা আসলে চাওয়া কি আসলে? চাওয়া কি? আচ্ছা, এখানে এটা নিয়ে আমাদের আলাদা কিছু পডকাস্ট ছিল সম্ভবত মুসলিম মাইন্ডসেই, সো ডিটেলসে যারা জানতে চায় তারা ওইখান থেকে দেখে নিতে পারে। বাট ডানপন্থার সাথে নিউ লিবারেল ওয়ার্ল্ড অর্ডারের কনফ্লিক্টটা যেই জায়গায়, সেটা যদি আমি একটু এক্সপ্লেন করি। তো নিউ লিবারেল ইকোনমি যেটা, সেই ইকোনমি কিন্তু কয়েকটা জিনিসের কথা বলে। নাম্বার 1 হচ্ছে তোমার রাষ্ট্রে কোনো ওয়েলফেয়ার পলিসি থাকা যাবে না, তুমি কোথাও ভর্তুকি দিতে পারবা না, তুমি গ্যাসে ভর্তুকি দিতে পারবা না, তুমি কারেন্টে ভর্তুকি দিতে পারবা না, তুমি সরকারি স্কুলে বাচ্চা কাচ্চাকে পড়াইতে পারবা না, সরকারি হাসপাতালে চিকিৎসা দিতে পারবা না। সবগুলো কোথায় দিতে হবে? মার্কেটের হাতে ছেড়ে দিতে হবে, পুঁজিপুতিরা সেখান থেকে লুটেপুটে খাবে। হ্যাঁ, তো নিউ লিবারেল ইকোনমির একটা প্রধান এলিমেন্ট হচ্ছে এটা। নাম্বার 2 হচ্ছে তারা প্রচুর পরিমাণ ট্যাক্স ইম্পোজ করে জনগণের উপর। তো একদিকে দেখেন আপনি এখান থেকে কি করে নিচ্ছেন, যে তার যে ওয়েলফেয়ার পলিসিগুলো ছিল, গরিব মানুষ যে জিনিসগুলো দ্বারা একটু উপকৃত হইতো সেগুলো আপনি তার কাছ থেকে কেড়ে নিচ্ছেন, আবার তার উপর ট্যাক্সের বোঝা চাপায় দিচ্ছেন। আবার এই ট্যাক্স লুটে পুটে বেগম পাড়ায় বাড়ি করতেছে কারা? পলিটিক্যাল এলিটরা। মন্ত্রী যখন গাড়ি আমদানি করবো তখন তার কোনো কি লাগবে না? ট্যাক্স লাগবে না। আপনি ওষুধ কিনতে গেলে ট্যাক্স লাগবে। তো এই যে পলিটিক্যাল ইকোনমিক যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে দরিদ্রদেরকে শোষণ করে, এক্সপ্লয়েট করে, এবং এটা সরাসরি করে, যার ফলে এইটা বুঝাইতে ফার রাইটদের কোনো ব্যাক পাইতে হয় না। কারণ আমি যে অর্থনৈতিকভাবে দৈন্যদশায় আছি এবং আমি যে দিন দিন দরিদ্র থেকে দরিদ্রতর হচ্ছি, আমার যে ফ্যামিলি চলতেছে না, এটা আমাকে কেউ বলে কেউ বুঝাইতে হবে না। এই দেশের কোনো শ্রমিককে এটা বইলা বুঝাইতে হবে না, ভাই তোমার ফ্যামিলি চলে না। তো এই জন্য আমরা বলছি যে এই ফার রাইট যে অ্যাক্টিভিস্টরা তারা যেই দুর্বলতাগুলোকে ইউজ করে বা যেই জায়গাগুলোকে ইউজ করে, তার মধ্যে একদম প্রথম এবং প্রধান কারণ হচ্ছে মানুষের ইকোনমিক হার্ডশিপ। অর্থনৈতিকভাবে মানুষের উপর যখন কঠিন অবস্থা, দুরবস্থা চলে আসবে, তখন তাদের খুব ইনফ্লাক্স ঘটে। তো এই নিউ লিবারেল ইকোনমি যেহেতু এই বিষয়গুলো বলে যে রাষ্ট্রের পলিসি এরকম হবে, তো এর দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাষ্ট্রের নিম্নবিত্ত শ্রেণী। আর তখন ফার রাইটরা যায় কাদের কাছে? তোমাদের কাছে। ভাই আমরা তো তোমাদেরই লোক, এস্টাবলিশমেন্ট যারা, আমরা তাদের বিরুদ্ধে। তো এই জন্য ইকোনমিক যে এস্টাবলিশমেন্ট, এটার বিরুদ্ধে হচ্ছে ফার রাইটদের বা আমজনতার এই ক্ষোভটা থাকে।
আর তাদের কালচারাল যে এস্টাবলিশমেন্টের কথা বললাম, যে নিউ লিবারেল ইকোনমিকে টিকায় রাখতে গেলে আপনি সেই ইকোনমির পক্ষে একটা কনভেনিয়েন্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, আপনি ইন্ডিভিজুয়ালিজমকে প্রমোট করতে হবে, আপনি ব্রোকেন ফ্যামিলি চাইতে হবে, আপনি প্রচুর পরিমাণ ফ্রাস্ট্রেটেড লোক লাগবে যে আপনার ড্রাগ নেবে, তারপর আপনার মেডিসিন নেবে, আবার ড্রাগ নেবে, হ্যাঁ তেন হাবি যাবি, হ্যাঁ আপনার প্রচুর পরিমাণ কি বলে ইগোইস্টিক লোক লাগবে। তো এইগুলোকে ক্রিয়েট করার জন্য তাদের আলাদা কালচারাল প্রোগ্রাম হয়। তো সেই কালচারাল যে প্রোগ্রামগুলো এলজিবিটি হোক, ফেমিনিজম হোক, বা আলট্রা হিউম্যান রাইট অ্যাক্টিভিজম হোক, এবং ইভেন এখানে মজার বিষয় হচ্ছে যে এনভায়রনমেন্ট রিলেটেড যেই মুভমেন্টগুলো দেখবেন ফার রাইটরা কিন্তু এটার বিরুদ্ধে। তো এটার আরেকটা মানে অ্যাসপেক্ট আছে, মানে কি বলে এগ্রিকালচারাল অ্যাসপেক্ট, বাট এর বাইরেও যে আমরা যেখানে ছিলাম যে কালচারাল যে এস্টাবলিশমেন্ট নিউ লিবারাল ইকোনমির বা নিউ লিবারাল ওয়ার্ল্ড অর্ডারের, এই কালচারাল পার্টটা আবার নেটিভদের কালচারকে সাপ্রেস করে, তাদের কালচারকে ডেস্ট্রয় করে, তাদের ফ্যামিলিকে ভেঙে ফেলে, তাদের ছেলে মেয়েদেরকে এলজিবিটি বানায়। ইলন মাস্কের ধরেন কি বলে এই উদাহরণ নেন যে তার ছেলের জীবন ধ্বংস করে দিছে। তো এই যে তাদের যেই কালচারাল উইংগুলো, সেই উইংগুলো মানুষের ট্র্যাডিশনাল যেই কালচার, সেই কালচারকে ভেঙে দেয়, ফলে মানুষের ভিতরে ক্ষোভ তৈরি হয়। তো এই কারণে এই জায়গা হচ্ছে মানে নিউ লিবারেল যেই স্ট্রাকচারটা, এটার সাথে ফার রাইটদের বা রুট পিপলের এই জায়গায় দ্বন্দ্বটা তৈরি হয় এবং এটাকে তারা খুব ভালোভাবে এটার বিরুদ্ধে ইউজ করে। এখানে একটা জিনিস বললেন যে আসলে মানে ফার রাইট বলতেছেন আপনি, এটা কি আসলে মানে শুধু ফার রাইটদের চাওয়া, নাকি না হচ্ছে মানে ইন জেনারেল যদি আমরা এখানে তাদের যতগুলো স্পেকট্রাম আছে সবগুলোকে রাইট উইং বলতে পারি কিনা আর কি? ওকে, হ্যাঁ, এখানে নাকি রাইট শুধু উইং এটা না বলে শুধু আমরা আরও একটা সুন্দর ওয়ার্ড বলতে পারি, সেটা হচ্ছে কনজারভেটিভ। মানে এখানে দুইটা ধারা, একটা হচ্ছে মডার্নিটির পক্ষে যারা, মানে যারা হচ্ছে একদম আলট্রা মডার্নিটি চায় যে সব কিছু ভেঙে চুরে নতুন করে করতে হবে, আরেকটা যারা হচ্ছে আমরা বর্তমানে বসবাস করব কিন্তু আমাদের ঐতিহ্যকে নিয়ে, অতীতকে নিয়ে, তারা হচ্ছে কনজারভেটিভ। তো এই নিউ লিবারেল ওয়ার্ল্ড অর্ডার বা স্ট্রাকচারের যে এলিমেন্টগুলো, এর সবগুলো কনজারভেটিভ যত মানুষ আছে প্রত্যেকের বিপক্ষে যায়। এখন সেই কনজারভেটিভ হইতে পারে শুধুমাত্র কনজারভেটিভ, সে হইতে পারে সেন্টার রাইট, সে হইতে পারে ফার রাইট, সে হইতে পারে রাইট এক্সট্রিমিস্ট। মানে এর ভুক্তভোগী যে যতটুকু, বা এর প্রতি মানে নিউ লিবারেল ওয়ার্ল্ড অর্ডারের প্রতি যার যতটুকু সংক্ষুব্ধতা, যার যতটুকু ক্ষোভ, ওই অনুযায়ী সে অপোজিট কি বলে ক্লাবে বিলং করে। বাট এই ক্ষোভটা পুরো শ্রেণীটার আছে যারা হচ্ছে নিউ লিবারেল ওয়ার্ল্ড অর্ডারের বেনিফিশিয়ারি না, বা যারা এটার কি বলে অ্যাডভোকেট না, এর বাইরে যারা আছে সবাই এটার দ্বারা ক্ষুব্ধ। একটা জিনিস আমি আপনার কাছে জানতে চাই, এটা হলো যে মানে আপনার কথায় বারবার আসতেছে যে রাইট উইং, ফার রাইট, তারপরে আপনি আগে যেটা বলছিলেন যে রাইট এক্সট্রিমিস্ট, এই যে তিনটা ধারা আর কি, বা সেন্টার রাইট, এই তিনটা ধারার মধ্যে আসলে কি পার্থক্যটা পার্থক্যটা কি? কোথায়? আসলে কোথায়? এখানে সেন্টার রাইট বা নর্মাল রাইট যারা, তারা বিলিভ করে যে আমরা জাতীয়তাবাদী, বাট তারা উগ্র জাতীয়তাবাদী না। তারা মনে করে না যে অন্যান্য জাতীয়তার লোকদেরকে ভাগায় দিতে হবে। হ্যাঁ, তারা নিজেদের কোরটাতে বিলিভ করে যে আমরা এই জাতীয়তার অংশ এবং আমরা ভালো থাকতে হবে, এটা অন্যদেরকে এলিয়েনেট করতে হবে, এই জায়গাটাতে তারা যায় না। ফার রাইট যারা, তারা এই জায়গাটাতে যায় যে অন্যদেরকে এলিয়েনেট করতে হবে, অন্যদেরকে দেশ থেকে ভাগায় দিতে হবে। হ্যাঁ, আর রাইট এক্সট্রিমিস্ট যারা, তারা মনে করে যে অন্যদেরকে ভাগায় দেওয়াই শুধু না, অন্যদেরকে মেরে ধরে একদম শেষ করে ফেলতে হবে, যেন তারা কোনোদিন আমাদের জন্য হুমকি হইতে না পারে। এর জন্য যদি আমরা ভায়োলেন্সের পক্ষে যাইতে হয়, মানে ভায়োলেন্স করতে হয়, তাহলে আমরা ভায়োলেন্স করব। কিন্তু ফার রাইট যারা, তারা ভায়োলেন্সের পক্ষে না, পেশি শক্তি প্রদর্শনের পক্ষে। আমরা অ্যাগ্রেসিভ মিছিল মিটিং করব, ভাঙচুর করব, কিন্তু অন্যদেরকে মারবো না, গিয়ে তাদের উপর মানে প্রাণের উপর আক্রমণ করব না, তাদের সম্পত্তি ধ্বংস করব না। কিন্তু রাইট এক্সট্রিমিস্ট যারা, তারা হচ্ছে সব কিছু একদম মানে কি বলে ম্যাসাকার করে ফেলবে। এই হচ্ছে এদের মধ্যকার মানে গ্যাপগুলো আর কি, যে স্পেকট্রামগুলো। আচ্ছা, এখানে ধরেন আমরা দেখলাম যে নিউ লিবারেল ওয়ার্ল্ড অর্ডারের বিপরীতে হচ্ছে রাইট উইং যারা আছে তারা আছে, এবং তারা চায় এটাকে ভেঙে রাইট উইং দিতে। না বলে আমরা বরং কনজারভেটিভ বলতে পারি। কনজারভেটিভসরা আছে। তার মানে কি দাঁড়ায় যে রাইট মানে নিউ লিবারেল ওয়ার্ল্ড অর্ডারটা আসলে লেফটিস্টদের এরকম কিছু আপনি মিন করতেছেন? নিউ লিবারেল ওয়ার্ল্ড অর্ডারটা আসলে লেফটিস্টদের এটা বলা যায় না, কারণ লেফটিস্টরা কিন্তু আবার বাজারমুখিতার কথা বলে না। লেফটিস্টরা কিন্তু নন ওয়েলফেয়ার যে স্টেট, যে রাষ্ট্র নাগরিকের কাছ থেকে সমস্ত সুবিধা কেড়ে নিবে, এটার কথা কিন্তু আবার লেফটিস্টরা বলে না, বরং উল্টাটাই সত্য। লেফটিস্টরা সোশ্যাল ওয়েলফেয়ারের কথা বলে। তো যার কারণে সোশ্যাল ডেমোক্রেসি বলতে যে জিনিসটা ইউরোপে এক্সিস্ট করে এখন, এটা কিন্তু ইউরোপে লেফটিস্টদের মানে কি বলে প্রেশারের কারণে ক্রিয়েট হয়েছে। সো নিউ লিবারেল ওয়ার্ল্ড অর্ডার আর লেফটিস্ট দুইটা এক না। এই দুইটার মধ্যেও রাইটদের সাথে যেরকম নিউ লিবারেল ওয়ার্ল্ড অর্ডারের আছে, কনফ্লিক্ট আছে, লেফটিস্টদের সাথেও আছে। বাট ইন্টারেস্টিংলি নিউ লিবারেল ওয়ার্ল্ড অর্ডারের কিছু কিছু এলিমেন্ট লেফটিস্টদের সাথে একদম পাই টু পাই মিলে যায়,
এবং ওই জায়গাগুলোতে গিয়ে আসলে আলাদা করা যায় না যে এটা কার এজেন্ডা, কার এটা কি agenda? লেফটিস্টদের এজেন্ডা নাকি এটা নিউ লিবারেল ওয়ার্ল্ড অর্ডারের agenda। এজেন্ডা। এবং এইখানে হচ্ছে বামদের পিকুলিয়ারিটিটা, তারা একদিকে বলতে চায় তো আমরা আমরা এন্টি এস্টাবলিশমেন্ট, কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যায় যে তারাই এস্টাবলিশমেন্ট, বরং এস্টাবলিশমেন্টের চাইতেও বড় এস্টাবলিশমেন্ট হচ্ছে তারা। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, শাহবাগ হচ্ছে লেফটিস্টদের, এবং বাংলাদেশে নেটিভদের বিরুদ্ধে যত ধরনের মানে ক্ষতিকর সিদ্ধান্ত হয়, নেটিভদেরকে মার্জিনালাইজ করার, অপ্রেস করার এবং দমন করার, প্রয়োজনে মেরে ফেলার, খুন করার, গুম করার, সব কিছুর বৈধতা কিন্তু এনে দেয় বাংলাদেশে কারা? বামরা। সো তারা বলতেছে আমরা বাম, আমরা লেফটিস্ট, আমরা মানুষের অধিকার চাই। অন দ্য আদার হ্যান্ড তারা এস্টাবলিশমেন্টের সবচাইতে বড় টুল হিসাবে কাজ করতেছে। কাজ করতেছে। তো এই পিকুলিয়ারিটিটা অনেক জায়গায়, অনেক সেক্টরে, অনেক ভাবে মানে কি প্রকাশিত হয়, যার কারণে এই কোশ্চেনগুলো আসে যে তাইলে কি এই বামরাই নিউ লিবারেল ওয়ার্ল্ড অর্ডারের কিনা, প্রবক্তা কিনা। আচ্ছা, তো আমাদের মোটামুটি কনসেপ্টগুলো ক্লিয়ার হলো। এখন আমরা যদি মানে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন দেশে রাইট উইং অ্যাক্টিভিজম বা রাইট উইং পলিটিক্স, রাইট উইং ইকোনমিক্স এগুলার যে উত্থানটা দেখতেছি, এটার মানে এটা তো একটা উত্থান হচ্ছে দেখা যাচ্ছে আর কি। Yes. আপনি যে উত্থানের চিত্রটা একটু আমাদের সামনে বলেন। আচ্ছা, এটা খুবই একটা ইন্টারেস্টিং টপিক, আই এম এক্সাইটেড। তো এখানে যাওয়ার আগে আমি শিওর না যে আমাদের ওই আলাপটা কত লম্বা হবে। তো ওই আলাপটা যদি অনেক লম্বা হয় তাহলে আমরা রিসেন্ট টাইমে আর আসতে পারবো না। তো যার কারণে রিসেন্ট টাইমের বিষয়টা মানে এদের যে উত্থান, এর পিছনে যেই কজগুলো আছে এগুলো জাস্ট আমি এক দুই শব্দে বলে যাচ্ছি। নাম্বার ওয়ান হচ্ছে 2008 সালের যেই অর্থনৈতিক মন্দা, এবং আমি আগেই বলছি যে অর্থনৈতিক হার্ডশিপ যখন আসবে তখন রাইট উইংয়ের পোয়া বারো। তো 2008 সালের মন্দা তাদের জন্য একটা পোয়া বারো সিচুয়েশন নিয়ে আসছে। 2008 সালের এই অর্থনৈতিক মন্দা এই কনজারভেটিভ না রাইটদের বলি, এটাকে আবার ইউজ করছে রাইটরা, কনজারভেটিভরা ইউজ করে নাই, তো রাইটরা এটাকে ইউজ করছে। তো এই মন্দাটা এদের জন্য একটা খুবই মানে ভালো সিচুয়েশন তৈরি করে দিয়েছে, নাম্বার ওয়ান। এবং একই বছর আরেকটা ঘটনা ঘটছে। আমি কিন্তু শুরুতে বলছিলাম যে পুরো পৃথিবীতেই মানে ফার রাইট যারা, তারা মনে করে যে বহিরাগত কেউ না কেউ আমার আইডেন্টিটিকে ক্রাইসিসে ফেলে দিচ্ছে। তো আমেরিকার পার্সপেক্টিভ থেকে এই আইডেন্টিটি ক্রাইসিসটা ক্রিয়েট হয়েছে নাম্বার ওয়ান কৃষ্ণাঙ্গ আমেরিকানদের মাধ্যমে, যে কালো আমেরিকানরা হোয়াইটদেরকে মাইনরিটি বানায় ফেলতেছে। সো কালোরা তাদের দেশ দখল করে নিচ্ছে, সাদাদের দেশ, এটা তাদের একটা ইনসিকিউরিটির জায়গা। দ্বিতীয় নাম্বার হচ্ছে লেটিন আমেরিকান যেই ইয়ারা আছে, কি বলে আপনার হিসপানিক যে জাতিগোষ্ঠী, এই জাতিগোষ্ঠী আমেরিকানদেরকে মাইনরিটি করে ফেলতেছে। তো এই যে দেখেন তাদের মূল ফিয়ারনেসের জায়গাটা হচ্ছে ব্ল্যাক আমেরিকান আর হচ্ছে হিসপানিক। তো 2008 যে ঘটনাটা ঘটছে, বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, তখন তাদের কনস্পাইরেসি থিওরি বলি বা তাদের যে ফিয়ারনেস বলি, ইনসিকিউরিটি বলি, সেটা একদম আকাশে পৌঁছে গেছে। ভাই এতদিন তো আমরা জাস্ট বলতেছিলাম, এখন তো তুমি নিজের চোখে নিজের সামনে দেখতে পাইছো যে তোমার দেশ অলরেডি একটা ব্ল্যাক আফ্রিকান দখল করে নিছে। তো তখন তাদের একটা ভয়াবহ উত্থান ঘটছে, এবং ফক্স নিউজ সহ পুরো পৃথিবীতে এই রাইটদের বা ফার রাইটদের যে গ্যাংগুলো আছে এইগুলো মানে ক্রমাগত এমন প্রপাগান্ডা চালাইছে যে আমেরিকানরা মনে করছে আমাদের দেশ বুঝি দখল হয়েই গেল, এরকম একটা সিচুয়েশন। তো এটা একটা টার্নিং পয়েন্ট 2008। এই দুইটা ইনসিডেন্ট, একটা হচ্ছে অর্থনৈতিক হার্ডশিপ আর একটা হচ্ছে বারাক ওবামার নির্বাচিত হওয়া। তার পরবর্তীতে ইউরোপের প্রেক্ষাপটে, ইউরোপে ইয়াটা ছিল অর্থনৈতিক কি বলে মন্দাটা ছিল। ইউরোপে আসছে হচ্ছে সিরিয়ান বা মিডল ইস্টার্ন রিফিউজিদের যেই ওয়েভ আসছে। তো আমেরিকানদের ফিয়ারনেসটা হচ্ছে হিসপানিকদেরকে মানে টার্গেট করে এবং ব্ল্যাক আমেরিকানদেরকে টার্গেট করে। অন দ্য আদার হ্যান্ড ইউরোপিয়ানদের ফিয়ারনেসটা কিন্তু মুসলিমদেরকে কেন্দ্র করে, যে ইউরোপ মনে করে যে মধ্যপ্রাচ্য থেকে আসা মুসলিমরা আমাদের দেশ দখল করে নিবে, তারা মেজরিটি হবে, আমরা মাইনরিটি হয়ে যাব। এবং এই ফিয়ারনেসটা তাদের ভিতরে একদম বাস্তব হয়ে ধরা দিছে 2014, 15, 16 সালের সময়, যখন হচ্ছে অ্যাঙ্গেলা মেরকেল শুধু জার্মানিতেই কী করলো, 10 লাখ রিফিউজি নিল এবং পুরা ইউরোপ একদম বানের পানির মতো কি বলে শরণার্থী এসে ভরে গেল। এবং এটাকে ইউরোপিয়ানরা বলে ইনভেডার্স, মানে রিফিউজি ইনভেডার্স। অন্যান্য আক্রমণকারীরা কি বলে অস্ত্রশস্ত্র নিয়ে আসে, কিন্তু এরাও আক্রমণকারী, কিন্তু তারা কোনো অস্ত্রশস্ত্র নিয়ে আসে নাই, তারা জাস্ট কি বলে জীর্ণ শীর্ণ অবস্থায় আসছে, একসময় তারা আমাদের দেশ দখল করে নেবে। নাম্বার 3 যে ওয়েভটা আসছে সেটা হচ্ছে করোনা। তো করোনার সময় আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যতটা এফেক্টেড হয়েছি, এর চাইতে কিন্তু অনেক বেশি এফেক্টেড হয়েছে ফার্স্ট ওয়ার্ল্ডের যেই আমজনতা আছে, তাদের চাকরি বাকরি চলে গেছে, হ্যাঁ, এবং তাদের অর্থনৈতিক দুর্দশা চলে আসছে। এবং আপনি দেখছেন কিনা, খেয়াল করছেন কিনা যে আমাদের দেশে কিন্তু টিকা নিব না এই ধরনের কোনো মুভমেন্ট বা এই ধরনের কোনো মিছিল, মিটিং, দাঙ্গা হাঙ্গামা হয় নাই। কিন্তু আমেরিকা আর ইউরোপে
প্রায় প্রত্যেক দিন কোথাও না কোথাও এটা নিয়ে গ্যাঞ্জাম হইতো, দাঙ্গা হাঙ্গাম হইতো, মিছিল মিটিং হইতো। মানে রাইটদের উত্থানটা এই সময় এটাকে কেন্দ্র করে আরও মানে বাতাস পাইছে। এক তো হচ্ছে অর্থনৈতিক দুর্দশা চলতেছে, দ্বিতীয়ত হচ্ছে তারা বলছে যে টিকা নিয়ে যেই ইয়াটা হচ্ছে এটা হচ্ছে একটা গ্লোবাল ষড়যন্ত্রের অংশ, এটা আমরা যে নির্বংশ হয়ে যাচ্ছি সেই নির্বংশকরণকে আরও দ্রুত করবে, আমরা আরও দ্রুত নিশ্চিহ্ন হয়ে যাব এবং এই বিদেশি মুসলিমরা আমাদের দেশ আরও দ্রুত দখল করে নেবে, এই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদেরকে টিকা দিচ্ছে। তো এই যে কালচারাল ইকোনমিক এই দুইটাকে মিলে 2019 সালে 20 সালে করোনার সময় এটা আরও পাইছে, বুস্ট আপ পাইছে। তো আরও কিছু কারণ আছে এর ভিতরে, ভাঙা ভাঙা ছোটো ছোটো, সেগুলোতে আমরা যাচ্ছি না, এখন আমরা হিস্ট্রিক্যাল রুটটাতে যাচ্ছি। পরবর্তীতে যদি সময় পাই তাহলে এটাতে আবার আসবো। তো এখন যদি আমরা রাইটদের যে উত্থান, এই উত্থানের পিছনে যে হিস্ট্রিক্যাল এবং লং টার্ম যে রুটগুলো আছে সেগুলো দেখি, তাইলে এখানে খুব ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট বের হয়ে আসে। হ্যাঁ, তো পৃথিবীতে তো অনেকগুলো রাইট বা ফার রাইট মুভমেন্ট আছে, তো আমরা সবগুলোকে অ্যানালাইসিস করতে পারবো না। সাম্প্রতিক সময়ে যেগুলো খুব বেশি আলোচনায় আসতেছে তার মধ্যে নাম্বার 1 হচ্ছে আমেরিকারটা আসতেছে, ইউরোপেরটা সমানতালে আসতেছে, আর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ভারতেরটা খুব স্ট্রিক্টলি আসতেছে। তো এই তিনটাকে আমরা টাচ করার ট্রাই করবো যদি সময় কুলায়, বাট আমেরিকা থেকে শুরু করি অবভিয়াসলি। সো আমেরিকার বিষয়টা যদি আমরা দেখি তাহলে দেখব যে আমেরিকান রাষ্ট্রের জন্ম বা গোড়াপত্তন যেইভাবে, ওইখানে রাইট এক্সট্রিমিজম ছিল। এটা নট কনজারভেটিভ, নট ফার রাইট, এটা একদম ডিরেক্ট রাইট এক্সট্রিমিজম। এবং এক্সট্রিমিজমেরও মানব হিস্ট্রিতে এইরকম ব্রুটাল হিস্ট্রি পাওয়া খুব টাফ, যে আমেরিকা রাষ্ট্রটা যেভাবে গোড়াপত্তন হয়েছে, যার ফলে একদম ফ্রম দ্য ডে ওয়ান আমেরিকা ছিল একটা রাইট এক্সট্রিমিস্ট কান্ট্রি এবং কালেকটিভলি তারা ছিল রাইট এক্সট্রিমিস্ট। কারণ রাষ্ট্রটা কীভাবে প্রতিষ্ঠা হয়েছে, ইউরোপ থেকে নৌকা বোঝাই করে অভিবাসীরা আসছে, আইসা আটলান্টিকের পশ্চিম পারে মানে বর্তমান আমেরিকার পূর্ব প্রান্তে তারা বসতি স্থাপন করছে। এইখান থেকে তারা যাইতে 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 একদম এই ভূখণ্ডের পশ্চিম প্রান্ত পর্যন্ত গেছে। এবং এই যাওয়ার প্রসেসটা কিন্তু নিরীহ ছিল না, এই যাওয়ার প্রসেসটা ছিল খুবই ব্রুটাল। এবং এই প্রসেসে এখানে যত নেটিভ আমেরিকান ছিল প্রত্যেককে তারা একদম মানে এলিমিনেট করে ফেলছে। এবং এটার কোনো মানে একদম ফিক্সড ডাটা পাওয়া যায় না, কারণ ওই সময় যেহেতু এর আগে কোনো হয় নাই, পরিসংখ্যান হয় নাই, হ্যাঁ, আদমশুমারি হয় নাই যে এখানে কী পরিমাণ মানুষ ছিল, যার কারণে এটার এক্সাক্ট ইনফরমেশন পাওয়া যায় না যে কী পরিমাণ মানুষকে আসলে আমেরিকানরা এই আমেরিকা রাষ্ট্রটা প্রতিষ্ঠার জন্য হত্যা করছে। কিন্তু এটার যে অনুমান সেটা হচ্ছে অন্তত 60 মিলিয়ন থেকে 100 মিলিয়ন, মানে আমরা বলতে পারি 6 কোটি থেকে 10 কোটি। তো এই কথাটা কিন্তু আমরা আজকের কথা বলতেছি না। দেখেন, জাস্ট আমরা যদি আজ থেকে 50-60 বছর আগে যাই, বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা হচ্ছে 18 কোটি, 1971 জনসংখ্যা ছিল মাত্র 7 কোটি, মানে অর্ধেকেরও অনেক কম। হ্যাঁ, আর আমেরিকা রাষ্ট্রটার কথা আমরা যখন বলতেছি, যে সময় রাষ্ট্রটা প্রতিষ্ঠা হয়েছে, ওই সময় যদি আমরা এই অঞ্চলের জনসংখ্যা হিসাব করি 1 কোটি হয়তো হবে না পুরো অঞ্চল জুড়ে। ওই সময়ে তারা 100 মিলিয়ন মানুষকে, অর্থাৎ 10 কোটি মানুষকে হত্যা করছে, মানে পুরো কন্টিনেন্টে যত স্থানীয় আদিবাসী ছিল সবগুলোকে মেরে সাফ করে ফেলছে। এবং এই টোটাল কাজটা তারা করছে 3 থেকে 4 বছরের ভিতরে, খুব লম্বা সময় ধরে করে নাই। এবং এর জন্য তারা মানে নানান ধরনের টেকনিক ইউজ করছে। একটা তো হচ্ছে যে যুদ্ধে পরাজয়, আরেকটা হচ্ছে এদেরকে চতুর্দিক থেকে আক্রমণ করে বন্য জন্তুর মতো চিড়িয়াখানায় যেভাবে আটকায় ওইভাবে আটকায় এদেরকে মারা, তাদের কূপগুলোকে মানে পানির যে কূপ, এই কূপে ডিজিজ ছেড়ে দেওয়া। এবং মোস্ট ইন্টারেস্টিংলি, আমেরিকানরা যখন এই জমিগুলো দখল করে তখন নেটিভ আমেরিকানদের খাদ্যের উৎস ছিল হচ্ছে বাইসন, মানে মহিষ, এক ধরনের আমেরিকান মহিষ। তো এখন এদেরকে এই গ্রাম থেকে উচ্ছেদ করতে গেলে এদের খাবারের উৎস ধ্বংস করতে হবে। তো খাবারের উৎস ধ্বংস করার জন্য তারা ফসলের ক্ষেত ধ্বংস করে ফেলছে, তারা তাদের কূপগুলোতে বিষ ফালায় সেগুলোকে বিষাক্ত করে ফেলছে। এবং মাত্র 3 বছরে 3 মিলিয়ন মানে 30 লাখ প্লাস 30 লাখ প্লাস বাইসনকে জাস্ট 3 বছরের ভিতরে মেরে ফেলছে। কেন? যেন এখানকার আদিবাসী গোষ্ঠী খাবার না পায়, এবং খাবার না পেয়ে তারা এই এলাকা ছেড়ে চলে যেতে হয়। তো এইভাবে পুরো কন্টিনেন্টটাকে তারা সাফ করছে। তো মানে রাইট এক্সট্রিমিজমের যতটা এক্সট্রিম হইতে পারে, মানে এক্সট্রিমিজমের যতটা আমরা কল্পনা করতে পারি, তার মানে ওই লেভেলটাকেও ছাড়াইয়া গেছে আমেরিকান রাষ্ট্র প্রতিষ্ঠার যেই প্রসেস, সেই প্রসেসটা। এটা ছিল হচ্ছে কলোনিয়াল পিরিয়ড, যখন তারা রাষ্ট্র দখল করতেছে, ভূমি দখল করতেছে। যখন আমেরিকা রাষ্ট্র প্রতিষ্ঠা হইলো, তাদের সংবিধান প্রণয়ন করবে, ওইটার ভিতরে কী ছিল, যখন তাদের সংবিধান মিটিং বসছে, তখন কিন্তু আপনি জানেন যে আমেরিকার স্টেটগুলো মানে নর্দার্ন এবং সাউদার্ন, এদের মধ্যে ডিফারেন্স আছে এবং এদের মধ্যে গৃহযুদ্ধ হয়েছে। কারণ নর্দার্নরা ছিল বেসিকলি আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজড, এদের দরকার হচ্ছে সস্তা শ্রমিক। অন দ্য আদার হ্যান্ড সাউদার্নরা ছিল হচ্ছে কৃষিভিত্তিক, এদের দরকার দাস।
কিন্তু ইন্ডাস্ট্রিয়ালদের দাস দরকার না, তাদের শ্রমিক দরকার। তো অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে যে দাস প্রথা নিয়ে, মানবিকতা নিয়ে, এই নিয়ে সে নিয়ে। আসলে মানবিকতার কোনো পার্সপেক্টিভ থেকে আমেরিকার গৃহযুদ্ধ হয় নাই। আমেরিকার গৃহযুদ্ধ হয়েছে এখানে কি জমিদাররা টিকে থাকবে না ইন্ডাস্ট্রিয়াল মালিকরা টিকে থাকবে, জমিদাররা সস্তায় দাস পাবে নাকি ইন্ডাস্ট্রিয়াল মালিকরা সস্তায় শ্রমিক পাবে, এই কোশ্চেন সলভ করার জন্য আমেরিকার গৃহযুদ্ধ হয়েছে। তো আমি যেটা বলতেছিলাম যে সাউদার্নরা ছিল হচ্ছে কৃষিভিত্তিক এবং এটা ছিল দাসভিত্তিক ইকোনমি। তো আমেরিকার সংবিধান যখন গঠিত হয় আপনার সেই 1786-87 সালে, তো ওই সময় সাউদার্ন এবং নর্দার্ন এবং অন্যান্য যতগুলো স্টেট এখানে যোগ দিছে। তো এদের মধ্যে তো একটা বোঝাপড়া হইতে হয়েছে যে কোন বোঝাপড়ার ভিত্তিতে আমরা একসাথে থাকবো, ফেডারেল রাষ্ট্র গঠন করব। তো ওই সময় সাউদার্নরা দেখছে যে তাদের জনসংখ্যা বেশি দাসদেরকে সহ, আর নর্দার্নদের জনসংখ্যা বেশি যদি দাসদেরকে কাউন্ট না করে। এখন সাউদার্নরা চাচ্ছে যে মানুষ হিসাবে দাসদেরকেও গণনা করা হোক, কিন্তু নর্দার্নরা বলতেছে তাইলে তোমরা কি তাদেরকে মানুষ হিসেবে মনে করো? সাউদার্ন বলছে না, তাদেরকে তোমরা মানুষ হিসেবে মনে করি না, তারা তো মানুষ না, তারা তো সাব হিউম্যান, তারা তো দাস। বলছে তাইলে তাদেরকে আমরা হিউম্যান হিসেবে কীভাবে গণ্য করব, মানুষ হিসেবে তাদেরকে কীভাবে গণনা করব। মানে সাউদার্নদের চিন্তাটা ছিল যে জনসংখ্যায় তারা যদি বেশি হয় তাহলে তাদের বেশি ভোট থাকবে, তাহলে এই ফেডারেল যেই মানে আইনসভা, সেই আইনসভার কর্তৃত্ব থাকবে সাউদার্নদের হাতে। তো এটার জন্য তারা চাইছিল দাসদেরকেও যেন আদমশুমারিতে আনা হয়। তখন দাসদেরকে আদমশুমারিতে আনা হয় নাই। তখন একটা সেটেলমেন্টে আসছিল তাহলে ট্যাক্স কীভাবে হবে, মানে আদায় করা হবে। দাসদেরকে ভোটাধিকার দিবে না, কোনো সিভিল মানে কি বলে নাগরিক অধিকার দিবে না, কিন্তু দাসদের ট্যাক্স দিতে হবে। তো এই ট্যাক্সটা কীভাবে কাউন্ট করা হবে? তো ট্যাক্স কাউন্ট করার জন্য তখন একটা সেটেলমেন্টে তারা গেছে, সেটাকে আপনার বলা হচ্ছে যে 3/5, মানে 5 জন দাস মিলে 3 জন গণনা হবে। বা যদি একজন দাসের ক্ষেত্রে বলি, সে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গণনা হবে না, সে 5/3 মানে 3/5 মানুষ হিসেবে সে মানে গণ্য হবে। অর্থাৎ একজন মানুষ, সাধারণ মানুষ হচ্ছে 5% আর একটা দাস হচ্ছে 3%, 2% তার ঘাটতি আছে। তো এইভাবে তারা জনসংখ্যাকে গণনা করছে। তোর মানে সহজ হিসাব, এখানে যদি 5 জন মানুষ থাকে, 5 জন দাস থাকে, এটাকে তারা 3 জন কাউন্ট করবে। তো এইভাবে এখান থেকে ট্যাক্স হবে, বাট তাদের কোনো ভোটাধিকার নাই। এবং এটা কিন্তু কি বলে বুঝতে পারতেছেন, মানে রাষ্ট্রের কোর যেই পয়েন্ট, রাষ্ট্র যখন তার সংবিধান প্রণয়ন করতেছে, এর জন্য যে বার্গেইনিং চলতেছে, সেই বার্গেইনিংয়ে জনসংখ্যাকে ডিস্ট্রিবিউট করা হয়েছে এইভাবে। মানে এবং এগেইন ফার রাইট বলি বা রাইট এক্সট্রিমিস্ট বলি, যে আজকের যে রাইট এক্সট্রিমিস্টরা আছে তারা এই লেভেলটা এখনো পর্যন্ত কল্পনা করতে পারে না যে মানুষকে এইভাবে ডিহিউম্যানাইজ করা পসিবল, কিন্তু আমেরিকা এটা করে আসছে এবং তাদের সাংবিধানিকভাবে করে আসছে। তো তারপরে আমেরিকাতে যখন গৃহযুদ্ধ হইল আপনার কি বলে 1861 থেকে 65 পর্যন্ত, তো এই গৃহযুদ্ধের পরে ওই গৃহযুদ্ধ দাসদেরকে নিয়ে হয়েছে। দাসটা কি ফ্রি পার্সন হিসেবে গণ্য হবে নাকি দাসটা দাস হিসেবে গণ্য হবে? তো দাসটা সব স্বাধীন হয়ে গেল। তো এখন দাসটা তখন খুব মানে সিভিল রাইটস ভোগ করতে শুরু করছে, তারা স্কুলে যেতে শুরু করছে। সিভিল রাইটস বলতে এগুলো, স্কুলে যেতে শুরু করছে, সরকারি অফিস আদালতে যেতে শুরু করছে, হাসপাতালে যেতে শুরু করছে, তাদের চিকিৎসার সুযোগ আছে, শিক্ষার সুযোগ আছে, এগুলো ওপেন আপ হইতে শুরু করছে, সরকারি অফিসে তারা ঢুকতে পারে। তো এটাকে নিয়ে সাউদার্নরা আবার একটা মিথোলজি গড়ে তুলছে, সেটাকে তারা বলে হচ্ছে লস্ট কজ মিথোলজি। মানে হচ্ছে এই যে গৃহযুদ্ধ যে সাউদার্নরা হারছে এবং এর মাধ্যমে তাদের চোখের সামনে দাসটা যে স্বাধীন মানুষ হয়ে উঠছে, এটা তারা নিতে পারতেছে না। তারা সেই নস্টালজিয়ায় আক্রান্ত হয়ে আছে এবং তারা ভাবতেছে যে এটা নর্দার্নের একটা ষড়যন্ত্রের অংশ, এই ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের উপর এই জিনিসটাকে চাপাইয়া দেওয়া হয়েছে, আমরা এটাকে চাই নাই এবং উই ডোন্ট বিলিভ ইন দিস। এবং 61 থেকে 65, 66 থেকে 77, সরি 1866 থেকে 77 এই সময় পর্যন্ত, এই মোটামুটি 10-12 বা কয়েক বছর, এই সময়গুলো ব্ল্যাকরা মাত্র সদ্য মানে স্বাধীন মানুষ হিসেবে স্বীকৃতি পাইছে, তারা রাইটসগুলো মানে ভোগ করা যায় এটা অনুভব করতে শুরু করছে। এই সময় এদের ভিতরে এই মিথোলজি গড়ে উঠছে সাউদার্নদের ভিতরে, যে লস্ট কজ মিথোলজি। 77 থেকে তারা প্রত্যেকটা স্টেটে নতুন নতুন আইন করা শুরু করছে, কারণ আগের যে আইন হয়েছে সেটা তো ফেডারেল আইন, কেন্দ্রীয় সরকার করছে। এখন আলাদা প্রদেশগুলো নতুনভাবে আইন করা শুরু করছে। এই আইনের সামারি কী ছিল? আইনের সামারি হচ্ছে এক্স্যাক্টলি সেগ্রেগেশন, যে আপনার কালোদের গাড়ি আলাদা, ট্রান্সপোর্টেশন আলাদা, সাদাদের ট্রান্সপোর্টেশন আলাদা, কালোদের স্কুল আলাদা, সাদাদের স্কুল আলাদা, কালোদের অফিস আদালত আলাদা, সাদাদের অফিস আদালত আলাদা, কালোদের সিটি আলাদা, সাদাদের সিটি আলাদা। কোথাও কোনোভাবে কালোরা সাদাদের সাথে মিক্স আপ হইতে পারবে না। এবং ইন্টাররেশিয়াল যে ম্যারেজ, অর্থাৎ কালোরা সাদাদেরকে বিয়ে করে, সাদারা কালোদেরকে বিয়ে করা টোটালি প্রহিবিটেড, কেউ বিয়ে করতে পারবে না।
এবং এই আইনগুলোকে বলা হয় আপনার জিম ক্রো লস, মানে অনেকগুলো আইন এই সময় পাশ হয়েছে অনেকগুলো প্রদেশে, এক এক প্রদেশে এক এক রকম আইন ছিল। তো জিম ক্রো কেন বলা হয়, যে ওই সময়টাতে আমেরিকাতে যে কমিক কার্টুনগুলো হইতো বা যে বিনোদনগুলো হইতো, এগুলোতে একটা কালো পার্সনকে ধরা হইতো হাবাগোবা বোকাশোকা বলদ হিসাবে, এবং সে নানান ধরনের মানে বোকাশোকা কর্মকাণ্ড করতো, সেগুলো দেখে মানুষ হাসতো। মানে ওই যে তাদের যেই চিন্তা যে কালোরা মানুষ না, তাদের বুদ্ধিশুদ্ধিতে ঘাটতি আছে, ওকে। তো এই চিন্তাটা তাদের শিল্প সাহিত্য সংস্কৃতি সব কিছুতে ফুটে উঠতো। তো এই কারণে এই আইনগুলো এবং ওই কমিকগুলোতে একটা চরিত্র ছিল জিম ক্রো, মানে যে হচ্ছে একজন কালো বোকা, সে নির্বুদ্ধিতাপূর্ণ অনেক কাজকর্ম করে। তো এই সময় যে আইনগুলো হয়েছে, আইনগুলোকে এই কারণে বলা হয় জিম ক্রো লস, মানে হচ্ছে নির্বুদ্ধের জন্য আইন। এখন বিষয়টা এমন ছিল না যে এটা জাস্ট কি বলে আপনার প্রদেশগুলো আইন করতেছে এবং রাষ্ট্র চাপ দিয়ে এই আইনগুলোকে আবার এলিমিনেট করে দিচ্ছে, বিষয়টা এরকম হয় নাই। বরং 1896 খ্রিস্টাব্দে আমেরিকার সুপ্রিম কোর্ট এই আইনগুলোকে স্বীকৃতি দিছে, এবং ওক্ষেত্রে তাদের আর্গুমেন্টটা ছিল সেপারেট বাট ইকুয়াল, মানে কালোরা নাগরিকত্ব পাবে, কালোরা অধিকার পাবে, কিন্তু সেটা সেপারেট, সেটা সাদাদের সাথে একীভূত অবস্থায় না। সময়টা খেয়াল করেন 1896, মানে তখন কিন্তু মানে 19 শতক প্রায় শেষ, 20 শতকের সূচনা লগ্নে চলে আসছে, মানে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এর মাঝখানে একটা পয়েন্ট আমি মিস করে গেছি, সেটা হচ্ছে থমাস জেফারসন, আমেরিকার 3rd প্রেসিডেন্ট। তার একটা বই আছে নোটস অন দ্য স্টেট অফ ভার্জিনিয়া, খুবই বিখ্যাত, মানে ভার্জিনিয়ার কাঠামো এই সেই নিয়ে সে এখানে কথা বলছে। তো ওইখানে তার কিছু বিখ্যাত উক্তি আছে যেগুলো আমেরিকানদের এই মাইন্ডসেটের প্রতিফলন। চিন্তা করেন, একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট, সে তার নোটবইতে লিখতেছে যে কালোরা হচ্ছে বুদ্ধিশুদ্ধি তো কম, কালোরা সাবহিউম্যান, এবং কালোদেরকে সবসময় সাদারা শাসন করতে হবে, কালোদেরকে কখনো স্বাধীনতা এবং নাগরিক অধিকার দেওয়া যাবে না তার রাষ্ট্রে। এবং আপনি যদি প্রথম বিশ্বযুদ্ধ অর্থাৎ 1918 সালের পরে দেখেন, তখন কিন্তু লিগ অফ নেশনস প্রতিষ্ঠা হয়েছিল। আমেরিকা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করছে, লিগ অফ নেশনস প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু এই লিগ অফ নেশনসে আমেরিকা যোগ দিতে পারে নাই। আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন এটা প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, গুরুত্বপূর্ণ সেন্ট্রাল ভূমিকা পালন করছে, কিন্তু তার দেশই এটাতে অংশগ্রহণ করতে পারে নাই। কেন অংশগ্রহণ করতে পারে নাই? আমেরিকানদের সাইকোলজিতে তখন এটা খুব স্ট্রিক্টলি বসে আছে যে আমাদের দেশ যদি ওপেন আপ হয়, তাহলে বহিরাগতরা আইসা আমাদের দেশ দখল করে নিবে। সো আমাদের দেশ কখনোই ওপেন আপ করা যাবে না, আন্তর্জাতিক কোনো সংস্থা সংগঠনের সাথে কখনোই জড়িত হওয়া যাবে না, আমরা যেভাবে আছি ভালো আছি, আইসোলেশনিজম, ওকে। তো প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত এই আইসোলেশনিজম ভার্সাস ইম্পেরিয়ালিজম এর ভিতরে ছিল আমেরিকান জাতিগোষ্ঠী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে, আমেরিকা একাই টিকে ছিল, তারা পৃথিবীতে ওপেন আপ হয়েছে। তারপর থেকে মূলত লিবারেল যেই ধারণা এবং বা নিউ লিবারেল ইকোনমিতে একটা কি বলে ভার্সন হিসেবে আসছে পরবর্তীতে। তো লিবারালিজম বা হিউম্যান রাইটস বা এই যে বর্তমান যে আমেরিকাকে আমরা চিনি, মানবাধিকার, হ্যাঁ, সবার কি বলে সমান রাইট, এই সেই হাবিজাবি, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে আসছে। তো এই পুরো হিস্ট্রিটা আমি এই জন্য টানলাম যে বর্তমানে আর্গুমেন্টটা যেইভাবে আসে যে আমেরিকায় ফার রাইটদের উত্থান কেন হচ্ছে, এটা একটা রং কোশ্চেন। আমেরিকায় ফার রাইটদের উত্থান কখনো হয় নাই। আমেরিকা তার জন্মলগ্ন থেকে রাইট এক্সট্রিমিস্ট, ইতিহাসের পুরা সময়টা জুড়ে আমেরিকা এক্সট্রিমিজমের চরম লেভেলে ছিল, যেটা আজকের একজন মানুষ কল্পনাও করতে পারে না। এখন রাইট কোশ্চেনটা কি? রাইট কোশ্চেনটা হচ্ছে যে মাঝখানে কিছু সময়ের জন্য আমেরিকানদের এক্সট্রিমিজমটা কেন চাপা পড়ে গেল, দ্যাটস দ্য কোশ্চেন। এবং হেয়ার লাইজ দ্য পলিটিক্স, এটা হচ্ছে বোঝার বিষয় যে কেন তাদের কিছুদিন পর্যন্ত তারা ভালো মানুষ হয়েছিল, দ্যাটস ইট। কেন তারা ফার রাইট হয়ে গেল, এটা কখনো কোশ্চেন হতে পারে না, তারা জন্ম থেকে ফার রাইট ছিল। তো এই জায়গাটা যদি দেখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কেন তারা কিছুদিনের জন্য ভালো মানুষ হয়ে গেল, এই জায়গাটা আলাপ করছে খুব চমৎকারভাবে জন মিয়ার শেইমার। একদম সামারি যদি বলি, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলে তখন একদিকে ছিল আপনার হিটলার, জাপান, মুসোলিনি ফেসিস্ট তারা, আর আরেক দিকে ছিল হচ্ছে উদার বিশ্ব ব্যবস্থা, গণতান্ত্রিক বিশ্ব ব্যবস্থা, লিবারেল ওয়ার্ল্ড অর্ডার। তো এখন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন পক্ষ জয়ী হবে, এক্ষেত্রে কিন্তু খুবই ক্রুশিয়াল একটা কি বলে রোল প্লে করছে যুদ্ধের পরবর্তী পৃথিবীটা কেমন হবে, এর যে ড্রিম, এর যে স্বপ্ন, সেই স্বপ্নটা সেল করতে পারার মাধ্যমে। এখন দেখেন জার্মানির হাতে কি আছে, যে যুদ্ধ পরবর্তীতে জার্মানি যদি বিজয়ী হয় তাইলে পৃথিবীটা কেমন হবে। হিটলার পুরো পৃথিবীকে শাসন করবে, নাজিরা শাসন করবে, কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এটা চাবে না যে গ্যাস চেম্বারে গিয়ে আমি মরে যাই। যদি ইতালির ফেসিস্ট সরকার বিজয়ী হয় সে কী করবে, সেম। যদি জাপানের ইম্পেরিয়ালিস্টরা বিজয়ী হয় সেম, তারা আমাদেরকে কলোনাইজ করে নেবে। অন দ্য আদার হ্যান্ড আমেরিকা কী সেল করতেছে, বা অ্যালাইড যে মানে গ্রুপ, তারা কি ড্রিম সেল করতেছে আমাদের কাছে, তারা ড্রিম সেল করতেছে এই পৃথিবীটা হবে একটা লিবারেল পৃথিবী, যে পৃথিবীতে ইচ অ্যান্ড এভরি ওয়ান শুড বি ইকুয়াল, সবাই সমান রাইট ভোগ করবে, মানবাধিকার থাকবে, খুবই সুন্দর একটা পৃথিবী হবে। তো ওই পৃথিবীটা মানে চমৎকার হবে।
এর জন্য এই পক্ষ পুরো পৃথিবীর সাপোর্ট পাইছে, নাম্বার 1। নাম্বার 2, তাদের পক্ষ হয়ে যারা যুদ্ধ করতেছে তাদের যে মোরাল, তাদের যে কারেজ, সেটাকে তারা ধরে রাখতে পারছে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আপনার জার্মান, ইতালি, জাপানিজরা এটা ধরে রাখতে পারে নাই। ওকে, কারণ তারা এরকম কোনো ড্রিম সেল করতে পারে নাই। তো এই ড্রিম সেল করতে পারার সুবিধার্থে এবং পরবর্তীতে আমেরিকা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয় তখন কিন্তু পুরো পৃথিবী কলোনাইজড, তখন কিন্তু আমরা পরাধীন ছিলাম, ব্রিটিশদের কলোনি ছিলাম। তো আমেরিকা এই ফ্রিডমের এত বেশি মানে মার্কেটিং ব্র্যান্ডিং কেন করছে কারণ পৃথিবীটা যদি ব্রিটেনের কবল থেকে উদ্ধার না হয়, মুক্ত না হয়, তাহলে সেখানে আমেরিকার অ্যাক্সেস নাই, সহজ হিসাব। তো আমেরিকা অ্যাক্সেস পাইতে গেলে এটা অন্যান্য ইম্পেরিয়ালিস্টদের যেই কবলে আছে, দখলে আছে, সেখান থেকে মুক্ত হইতে হবে। মুক্ত হইলে সেখানে আমেরিকা অ্যাক্সেস পাবে, মুক্তবাজার অর্থনীতি লাগবে। তো এই সমস্ত কারণে, পলিটিক্যাল কারণে আমেরিকা দেশের ভিতরে এবং বাইরে লিবারালিজম চর্চা করছে এবং এত এক্সট্রিমলি চর্চা করছে যে কিছুদিনের জন্য তাদের সেই এক্সট্রিমিজম চাপা পড়ে গেছে এবং এটা খুব বেশি দিন লাস্ট করে নাই। 1945 থেকে জাস্ট 80 পর্যন্ত এই সময়টা চাপা পড়েছিল এবং 80-র দশক থেকে পুনরায় তাদের যে এক্সট্রিমিজম সেটার উত্থান শুরু হয়েছে এবং ওইটার আউটকাম হচ্ছে আজকের ডোনাল্ড ট্রাম্প। তো এমনিতে আলাপ যেহেতু আমেরিকা কেন্দ্রিক অনেক বড় হয়ে গেছে, এখানে আরও অনেক নুয়ান্স আছে এবং অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, বাট এটাতে আমরা যাচ্ছি না। আমরা জাস্ট মূল স্ট্রিমটা বুঝলাম যে আমেরিকাতে ফার রাইট প্রবলেমটা কোত্থেকে আসলো। এখন আমরা যদি এই কোশ্চেনটা এখানেই সলভ করার ট্রাই করি যে আমেরিকাতে ফার রাইটদের উত্থান কখনো মানে করা যাবে কিনা, রোধ করা যাবে কিনা, ইম্পসিবল, কোনো দিনও এটা রোধ করা যাবে না। আমেরিকান রাষ্ট্র পুরো পৃথিবীর যে এস্টাবলিশমেন্ট সব কিছু মিলে যদি একদম সর্বোচ্চ চেষ্টা করে এরকম 20 থেকে 25 বছর জাস্ট দমায় রাখতে পারবে, তারপর আবার লাফ দিয়ে বের হবে। কেন? কারণ তাদের জিনের ভিতরে, তাদের রক্তের ভিতরে, তাদের মানে কোডিংই হয়তো চেঞ্জ হয়ে গেছে। সো এটাকে দমায় রাখা পসিবল না। তো আমরা যদি এখন ইউরোপের দিকটা দেখি, তো ইউরোপের রুট কজটা এরকম দীর্ঘমেয়াদী, বাট সেটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ থেকে আসছে। সেটা কোত্থেকে আসছে? আচ্ছা, নেশন স্টেট থেকে। আমি যদি একদম সংক্ষেপ করি, মধ্যযুগে ইউরোপে কী ছিল? সাম্রাজ্য ছিল। সেই সাম্রাজ্যগুলো ধর্মের নামে পরিচালিত হইতো। রিফরমেশনের ভিতর দিয়ে, রেনেসার ভিতর দিয়ে, এনলাইটেনমেন্টের ভিতর দিয়ে, মডার্নিটির উদ্ভবের ফলে কি হইল? সেই ধর্মভিত্তিক পোপ সেন্ট্রিক সাম্রাজ্যগুলো ভেঙে গেল। তাহলে এখন তো মানুষ কোনো না কোনোভাবে, কোনো না কোনো ফর্মে একীভূত থাকতে হবে, রাষ্ট্র থাকতে হবে, তাই না? একসাথে থাকতে হবে, শাসন করতে হবে। তো ওই সময় নানান ধরনের প্যাটার্ন ট্রাই করা হয়েছে। ফরাসি বিপ্লবের পরে নেপোলিয়ান ট্রাই করছে, ফরাসি বিপ্লবের ভিত্তিতে ডেমোক্রেসি আসছে, সেটা ট্রাই করছে। তারপর নেপোলিয়ান পুরো ইউরোপকে দখল করতে চাইছে। তো এগুলো আসলে কাজ করে নাই। তো ইউরোপিয়ানরা একটা জায়গায় গিয়ে সেট হয়েছে। সেই সেটটা কি? সেটা হচ্ছে যে আমাদের ন্যাশনালিটি লাগবে, আমাদের জাতীয়তা লাগবে। সেই জাতীয়তাটা কি? সেটা হচ্ছে এথনো ন্যাশনালিজম লাগবে। আমরা কি বলে, এই নৃতত্ব ভিত্তিক যে জাতীয়তা, আমরা যেই জাতিগোষ্ঠীর অংশ, হ্যাঁ, মানে কি বলে, বংশ পরম্পরায় ওই জাতিগোষ্ঠী একসাথে একটা রাষ্ট্র গঠন করতে হবে। এটা বলে ওয়ান, মানে নেশন স্টেট মানে কি? ওয়ান নেশন ওয়ান স্টেট, এক জাতির এক রাষ্ট্র। কোন জাতি? এথনো ন্যাশনালিজম। আমরা বংশ পরম্পরায় নৃতাত্ত্বিকভাবে যে জাতিগোষ্ঠীর অংশ, এই জায়গায় এসে তারা সেট হয়েছে যে আমরা এইভাবে রাষ্ট্রগুলো গঠন করব। এবং এই সময়টা ছিল হচ্ছে আপনার 1840, 50, 60, 70। এই সময় পুরো ইউরোপে মোটামুটি এই নেশন স্টেট বা বর্তমান রাষ্ট্র মানে জাতীয়তা, রাষ্ট্রভিত্তিক যে জাতীয়তা, এটার খুব প্রচার ঘটছে। এবং এই সময় আমরা দেখি হচ্ছে ইতালি 1861 সালে ইউনিফাইড হয়েছে। এর আগে ইতালিয়ান যে জনগোষ্ঠী তারা ভিন্ন ভিন্ন ছিল, আলাদা আলাদা ছিল। 1871 সালে আজকের যে জার্মানি, এই জার্মানির জন্ম হয়েছে। এর আগে তারা এরকম কয়েকশো ভাগে বিভক্ত ছিল, হ্যাঁ। তো ধীরে ধীরে ইউনিফাইড হইতে হইতে এই 1871 সালে আজকের জার্মানির জন্ম হয়েছে। এবং অন্যান্য রাষ্ট্রগুলো এবং অন্যান্য যে সাম্রাজ্যগুলো ছিল সেই সাম্রাজ্যগুলো ভেঙে পড়ছে এবং সেখান থেকে উঠে আসছে এই আপনার কি বলে এথনো ন্যাশনালিজম বা নেশন স্টেট এর যেই ধারণাটা, এই ধারণাটা উঠে আসছে। এখন আমরা যখন রিফিউজিয়ান মাইগ্রেন্টস স্টাডিজ পড়ি আয়ারে, তখন এখানে এই আলাপটা আসছিল 2টা পয়েন্ট। নাম্বার 1, দেখেন এই যে জাতীয়তাটা, মানে এথনো ন্যাশনালিজম বলি বা আপনার সিভিক ন্যাশনালিজম বলি বা ইউরোপে বর্তমানে যে জাতীয়তার চর্চা হয়, এই জাতীয়তাটা সেটা কিন্তু একটা ইমাজিন বা কাল্পনিক জাতীয়তা। ধরেন আজ থেকে 5000 বছর আগে আমরা কোন জাতির অংশ ছিলাম, হ্যাঁ, তারপর সেখান থেকে আমরা আস্তে 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 কোথায় আসছি তারা কিন্তু আমি কোনো দিন দেখি নাই। সে যে আমার জাতির অংশ, এটা কিন্তু আমি কোনো দিন দেখি নাই, হ্যাঁ, বুঝি না। তো আমার ভিতরে এটা তৈরি করতে হয়েছে, কল্পনা করতে হয়েছে। কল্পনা করার পরে সেই কল্পনাটা আমার মাথার ভিতরে বসায় দিতে হয়েছে। দ্যাটস ইট। তো এটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে একটা ইমাজিন কমিউনিটি বা ইমাজিন ন্যাশনালিজম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এর ফলে যে প্রবলেমটা হয়েছে, যে আজকের আমরা যে রিফিউজি স্টাডিজ বা মাইগ্রেশনের যে প্রবলেমটা দেখি, এই প্রবলেমের একটা কোর কজ কিন্তু ন্যাশনালিজম ইটসেলফ বা নেশন স্টেট ইটসেলফ। নেশন স্টেটের ধারণাটা কি? ধারণাটা হচ্ছে একটা রাষ্ট্র হবে, সেই রাষ্ট্রে একটা জাতি থাকবে। এখন মানে বাই চান্স এই রাষ্ট্রের সীমানার ভিতরে যদি অন্য জাতিগোষ্ঠীর লোকজন পড়ে যায়,
সে তো এই জাতিগোষ্ঠীতে বিলং করে না, বিলং করেন। তখন সে কি হবে? এই কোশ্চেনটা আজও পর্যন্ত সলভ করা যায় না, এবং এই কোশ্চেনটা সলভ করতে না পারার কারণে এখনো পর্যন্ত মিয়ানমার থেকে আমাদের দেশে রোহিঙ্গারা আসে। কেন? ওইখানে যে বার্মিজ জাতীয়তা, সেই জাতীয়তাতে রোহিঙ্গারা কি করে না, বিলং করে না। করেন। ওই জাতীয়তার কারণে এখনো পর্যন্ত কুর্দিশরা, মানে ওই প্রবলেমের কারণে কুর্দিশরা স্ট্রাগল করতে হচ্ছে, এবং ইউরোপের প্রায় প্রত্যেকটা কান্ট্রিতে এই ধরনের প্রবলেমগুলো তৈরি হয়েছে। তৈরি হয়েছে। তো এই যে ন্যাশনালিজমের যখন উত্থান ঘটলো, তো বাই ডিফল্ট আমরা কিন্তু একদম শুরুতে বলছিলাম যে ফার রাইটদের যে কোর পয়েন্টগুলো, সেখানে কি থাকবে? ন্যাশনালিজম থাকবে, Nationalism থাকবে, জাতীয়তা থাকবে, জাতীয়তা নেটিভিজম থাকবে। এখন দেখেন, আজ থেকে 200-300 বছর আগে ইউরোপ যেভাবে গঠিত হয়েছে, ইউরোপিয়ানদের মানুষ যেভাবে গঠিত হয়েছে, ইউরোপের মানচিত্র যেভাবে ডিস্ট্রিবিউটেড হয়েছে, ইউরোপের শাসন কাঠামো যেভাবে স্ট্রাকচার্ড হয়েছে, এর পুরোটা কিন্তু কি বেসড? ন্যাশনালিজম বেসড। ফলে এইখানে আলট্রা ন্যাশনালিজম আসবে, এইখানে ন্যাশনালিজমকে চর্চা করতে করতে একটা শ্রেণী এক্সট্রিম লেভেলে যাবে। এটা হচ্ছে বাই ডিফল্ট ন্যাচারাল সিচুয়েশন, অনিবার্য, এটা কেউ ঠেকাইতে পারবে না। এবং এই প্রসেসটা ঘটছে কার ভিতর দিয়ে? মুসোলিনির ভিতর দিয়ে, হিটলারের ভিতর দিয়ে। হ্যাঁ, এখন হিটলারের ব্রুটালিটির মাত্রাটা এমন ছিল যে কিছুদিনের জন্য ন্যাশনালিস্টরা মেরে গেছে, ভাই ঘটনাটা কি ঘটলো। এবং পুরো পৃথিবীতে মানুষ এত পরিমাণ সোচ্চার হয়েছে, এত পরিমাণ ধিক্কার জানাইছে, যে তাদের যে ন্যাশনালিস্ট টেন্ডেন্সি, মানে ইউরোপিয়ানদের আদি যেই মানে প্রবণতা, সেটাকে কিছুদিনের জন্য চাপায় রাখতে হয়েছে। এবং এক্স্যাক্টলি সেম আমেরিকানদের মতো তারা কি বেশি দিন চাপায় রাখতে পারে নাই। আবার সেই 1980-র দশক থেকে, কত 45 থেকে 80-90, এরপর থেকে আবার ন্যাশনালিজমের কি শুরু হয়েছে? উত্থান শুরু হয়েছে। এবং আমেরিকাতে যেই কথা, যে আমেরিকান রাষ্ট্রের যেই ভ্রূণ এবং রাষ্ট্রের যেই কাঠামো, রাষ্ট্রের যেই জেনেটিক্স, এইটার ভিতরে যেরকম মানে শুধু কি বলে ফার রাইট না, রাইট এক্সট্রিমিজম লুকায় আছে। ইউরোপের বর্তমান যে স্ট্রাকচার, আমি যদি আরও গভীরে গিয়ে বলি, যে যেই ফিলোসফি থেকে ইউরোপকে বর্তমানে স্ট্রাকচার দেওয়া হয়েছে, যেই ফিলোসফি থেকে ইউরোপের টোটাল কাঠামোটা দাঁড় করানো হয়েছে বা ইউরোপকে দাঁড় করানো হয়েছে, সেই ফিলোসফির ভিতরে একদম কোর এলিমেন্ট হচ্ছে ন্যাশনালিজম। সো এইটাকে আপনি এখান থেকে কিভাবে রিমুভ করবেন? ইটস ইম্পসিবল। সো আপনি যেটা করতে পারেন, সর্বোচ্চ অনেক ধামাচাপা দিয়ে কিছুদিনের জন্য সেই প্রবণতাকে দমায়ে রাখতে পারেন। সো এগেইন ইউরোপে কোশ্চেন এইটা না যে ফার রাইট বা রাইট এক্সট্রিমিজমের উত্থান কেন হইল, এখানেও কোশ্চেনটা সেটা যে কিছুদিন কিভাবে দমায়ে রাখা গেল। এখানে দমায়ে রাখা গেল হচ্ছে হিটলারের বর্বরতার কারণে কিছুদিন তারা ভালো মানুষ সেজেছিল, দ্যাটস ইট। তো সেম টু সেম আমরা যদি ভারতের যেই ফার রাইটদের উত্থান, বিজেপির উত্থান, আরএসএস এর উত্থান, হ্যাঁ, হিন্দুত্ববাদীদের উত্থান, এটাকে যদি অ্যানালিসিস করি, তাহলে এটাও কয়েকশো বছরের একটা হিস্ট্রি। প্রথম বিষয়টা ছিল হচ্ছে ব্রিটিশদের শাসন। ব্রিটিশরা এসে সর্বপ্রথম এই অঞ্চলে এই সেন্সটা দিছে যে এই অঞ্চলে দুইটা জাতিগোষ্ঠী আছে, একটা হচ্ছে হিন্দু, একটা হচ্ছে মুসলিম, এবং এই জাতিগোষ্ঠীটা তৈরি হয়েছে ধর্মের ভিত্তিতে। তো এইখানে আমি ইউরোপিয়ানদের একটু মানে কি বলে সদ্গুণগুলোর চর্চা করে যাই। দেখেন, যে সময়টার কথা আমরা বলতেছি, যে সময়টাতে ইউরোপিয়ানরা ভারতবর্ষে আসন গেড়ে বসছে, ধরেন 1757, বা একদম ব্রিটিশ সরকারের কথা যদি বলি 1857 বা 1757 যদি আমরা ধরি, হ্যাঁ, তখন কিন্তু ইউরোপে রিফরমেশন ঘটে গেছে। তখন কিন্তু ইউরোপে সেকুলারিজমের উত্থান ঘটে গেছে। রিফরমেশন মানে কি, সেকুলারিজম মানে কি, বা ধর্মভিত্তিক যে রাষ্ট্র কাঠামো, এই কি বলে রাষ্ট্রের ভিতরে ধর্মকে কেন্দ্র করে যে বিভাজন, সেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। ফলে আমরা ধর্মকে কেন্দ্র করে কি করব না, আর কোনো মারামারি দাঙ্গা হাঙ্গামা করবো না, ধর্মকে কেন্দ্র করে জাতীয়তা গড়ে তুলবো না, ধর্মকে কেন্দ্র করে রাষ্ট্র সাজাবো না। এবং আমি যদি আমাদের আয়ের পার্সপেক্টিভ থেকে বলি, তাহলে এটা কিন্তু আরও আগে ঘটছে, অনেক আগে, 1648-এ ওয়েস্টফেলিয়ান যে ট্রিটি, হ্যাঁ, ওয়েস্টফেলিয়ান ওয়াল অর্ডার। তো ওইটার মূল থিমটাই কিন্তু এটা ছিল যে ধর্মকে কেন্দ্র করে রাষ্ট্র কি করবে না, একজন আরেকজনের উপর আক্রমণ চালাবে না। তো তার মানে এতদিনে কয়েকশো বছর হয়ে গেছে, ইউরোপিয়ানরা এটা বুঝতে পারছে যে আমাদের জন্য ধর্মীয় ভিত্তিতে জাতীয়তা গড়ে তোলা বা ধর্মের পরিচয় রাষ্ট্র গড়ে তোলা আমাদের জন্য ক্ষতিকর, তারা বুঝতে পারছে। ঠিক এই জিনিসটা তারা ভারতে এসে অ্যাপ্লাই করছে। কোন জিনিসটা? যে জিনিসটা তারা কয়েকশো বছর আগে ছেড়ে দিছে, নিজেদের জন্য ক্ষতিকর মনে করে। এই জিনিসটা তারা খুব ক্যালকুলেটিভলি, খুবই মেটিকুলাসভাবে, অত্যন্ত ধীরে ধীরে ভারতবর্ষে প্রতিষ্ঠা করছে। তাদের সাহিত্যের ভিতর দিয়ে, তাদের প্রশাসনের ভিতর দিয়ে, তাদের লিটারেচারের ভিতর দিয়ে, তাদের গবেষণার ভিতর দিয়ে, পলিসির ভিতর দিয়ে, সব কিছুর ভিতর দিয়ে তারা ভারতবর্ষের মনস্তত্ত্বে এটা প্রথমবারের মতো ঢুকাইছে যে এই উপমহাদেশে দুইটা জাতিগোষ্ঠী বসবাস করে, একটা হচ্ছে হিন্দু, একটা হচ্ছে মুসলিম। তো এইখানে আমি যদি একটু পিছনে যাই, ওই জায়গাটা আমি মিস করে গেছি, সেটা হচ্ছে ইউরোপের ফার রাইটদের যে জাতীয়তাবাদ আর আমেরিকানদের যে জাতীয়তাবাদ, দুইটা কিন্তু আলাদা আলাদা। আমেরিকানদের জাতীয়তাবাদের মূল থিম হচ্ছে হোয়াইট অ্যাংলো স্যাক্সন প্রোটেস্ট্যান্ট সুপ্রিমেসি, এটাকে বলে ওয়াস্প,
মানে প্রোটেস্ট্যান্ট হইতে হবে। ইভেন সে যদি ক্যাথলিক হয়, সে যদি হোয়াইট হয়, সে যদি অ্যাংলো স্যাকশন হয়, বাট সে যদি ক্যাথলিক হয়, তারা কিন্তু ফার রাইটদের ক্লাবের অন্তর্ভুক্ত না। ওকে, তো ওয়াসপ বলে। আর ইউরোপিয়ানদের জাতীয়, তার মানে আমেরিকানদের জাতীয়তাটা একটা ধর্মভিত্তিক। অন দ্য আদার হ্যান্ড মানে ফার রাইটদের যে জাতীয়তাবাদ এর একটা এলিমেন্ট ধর্ম, কিন্তু ইউরোপিয়ান জাতীয়তাবাদের অর্থ পার্ট কিন্তু ধর্ম না, তারা কিন্তু ধর্মবাদ দিয়ে দিছে, তারা সেকুলারিজম, এথনো ন্যাশনালিজমে চলে গেছে। তো ওই জিনিসটা তারা এসে এখানে কি করছে, নতুনভাবে ক্রিয়েট করছে। ভারতবর্ষের মানুষ কোনোদিনও নিজেদেরকে ধর্মের ভিত্তিতে বিভাজন করে নাই, এবং আজ এখনো পর্যন্ত এই জিনিসটা যে ভুল ছিল। কারণ বর্তমান হিন্দু ধর্ম পুরো ভারতবর্ষে যদি দেখি, বাংলাদেশ, পাকিস্তান সহ বা ভারতের ভিতরেই হিন্দুদের কিন্তু সিমিলার ধর্ম চর্চা করে না। যদিও তারা নামে হিন্দু, কিন্তু তাদের ধর্মীয় রিচুয়াল কিন্তু এক না। কেরালার দিকের হিন্দুরা আর কি বলে মধ্যপ্রদেশের হিন্দুরা টোটালি ডিফারেন্ট। ওকে, তামিল হিন্দুরা এবং এই মধ্যপ্রদেশের হিন্দুরা টোটালি ডিফারেন্ট। বাংলাদেশে দুর্গাপূজা হয় হিন্দুদের সবচেয়ে বড় উৎসব, কিন্তু ভারতে দুর্গাপূজা বলতে কোনো ইভেন্টই নাই। তো হিন্দুজ আর নট সিমিলার। এবং ইভেন কলোনিয়ালিজমের আগে ব্রিটিশরা আসার আগে আপনার হিন্দু যে মানে একটা আইডেন্টিটি, এই আইডেন্টিটি ছিল না, তারা মূর্তি পূজক ছিল। এটা কোডিফাইড রিলিজিয়ন আকারে এটাও কিন্তু ছিল না, এটা ছিল না, এটা কনস্ট্রাক্টেড আইডেন্টিটি, ইমাজিন কমিউনিটি। ওকে, এবং এটাকে তারা নিচে কিসের উপর, ধর্মের উপর। তারা কিন্তু চাইলে পারতো এখানে কি বলে এথনো ন্যাশনালিজম গড়ে তুলতে। যেমন ভারতের 7 সিস্টার্স নিয়ে আজকে ভারতের যেই প্রবলেম, কারণ ভারতের তারা হিন্দু ঠিক আছে বা যাই হোক, তাদের জাতীয়তার সাথে ভারতের জাতীয়তা মিলে না, তাদের সংস্কৃতির সাথে ভারতের সংস্কৃতি মিলে না, তাদের ভাষার সাথে ভারতের ভাষা মিলে না, কিন্তু তারা একই জাতীয়তার অংশ। কেন? ধর্মের কারণে। ওকে, সো ইউরোপিয়ানরা জানতো যে এইখানে যদি আমরা এই আইডেন্টিটিটা ক্রিয়েট করি ধর্মের উপর ভিত্তি করে, তাহলে এইখানে তাদের ধর্ম আসলে এক না, তাদের এথনিসিটি এক না, তাদের হিস্ট্রি এক না, তাদের কোনো কিছু এক না। ফলে এইখানে আমাদের কন্টিনেন্টে মানে ইউরোপে বিগত 500, 700, 800 বছর ধরে যে গ্যাঞ্জাম লেগেছিল, আগামী 500, 700, 800 বছর ধরে এই অঞ্চলে এই গ্যাঞ্জামটা লেগে থাকবে। এটা জেনে বুঝে ক্যালকুলেটিভলি তারা এইখানে জাতীয়তাটাকে গড়ে তুলছে হিন্দু ভার্সাস মুসলিম আইডেন্টিটির ভিত্তিতে। এবং জাস্ট এখানেই তারা সীমাবদ্ধ থাকে না, তারা এটাকে একদম প্রাতিষ্ঠানিক প্রশাসনিক রূপ দিয়ে দিছে। 1919 সালে মানে কি বলে ভোটার ডিস্ট্রিবিউশন হয়েছে কিভাবে, হিন্দু ভার্সেস মুসলিম, হিন্দু প্রতিনিধিরা আলাদা, মুসলিম প্রতিনিধিরা আলাদা। তো এখন দেখেন রাজনীতিতে যখন আপনি দুইটা শ্রেণীকে একজনকে আরেকজনের বিপক্ষে নামায় দিবেন, তখন কিন্তু একদম তৃণমূল থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কিসের চর্চা হবে, অপর পক্ষের বিদ্বেষ চর্চা হবে। মুসলিম পলিটিশিয়ানরা ভোট চাইবে কি বলে, মুসলিম জাতীয়তাবাদের কথা বলে। তো তার মানে এর ভিতর দিয়ে মুসলিম জাতীয়তাবাদ বুস্ট আপ হবে, এবং এর জন্য হিন্দুদেরকে বিলিফাই করতে হবে। হিন্দুরা সেম, তারা কি করতে হবে, মুসলিমদেরকে বিলিফাই করতে হবে। তো এর ভিতর দিয়ে এই দুইটা শ্রেণীর মধ্যে যারা বিগত মানে প্রায় 1000 বছরেরও বেশি সময় ধরে এইখানে শান্তিপূর্ণভাবে বসবাস করছে, রাতারাতি তারা দেখলো যে তারা এক জাতি, আমরা আরেক জাতি, তাদের সাথে আমাদের কিছু মিলে না। এইটা একদম প্রাতিষ্ঠানিক রূপ পাওয়া গেল। তারপর ব্রিটিশদেরকে খেদানোর জন্য মুসলিমদের কিছু আন্দোলন গড়ে উঠছে, হিন্দুদেরও কিছু আন্দোলন গড়ে উঠছে। এখন দেখেন যে মুসলিমদের যে আন্দোলনগুলো গড়ে উঠছে, এখানে কিন্তু বাই ডিফল্ট ধর্ম ছিল, ইসলাম ধর্ম ছিল, যেইখানেই গড়ে উঠছে। সেম টু সেম হিন্দুদের মধ্যে যে আন্দোলনগুলো গড়ে উঠছে ব্রিটিশদের বিরুদ্ধে, সেখানে কিন্তু বাই ডিফল্ট ধর্ম ছিল। এখানে দেখেন কয়েকটা ঘটনা কিন্তু একসাথে ঘটতেছে, যে একই সাথে হিন্দু মুসলিম আলাদা করে দিছে, তাদের কনস্টিটিউয়েন্সি আলাদা করে দিছে, তাদের ভোট আলাদা, তাদের প্রার্থী আলাদা। আবার ব্রিটিশদের বিরুদ্ধে তাদের যে কমন স্ট্রাগল, সেই স্ট্রাগলের আইডেন্টিটিও আলাদা, সেই স্ট্রাগলের ইন্সপাইরেশনগুলো আলাদা। তো সর্বক্ষেত্রে তারা কি হয়ে গেছে, সেপারেট হয়ে গেছে। এখন একটা জায়গায় যখন এক্সট্রিমিজম মাথাচাড়া দেয়, তখন এটার মানে আউটকামটা আর কারো নিয়ন্ত্রণে থাকে না। কেন? ধরেন খুব সিম্পলি আমি যদি বলি, ধরেন আপনি হচ্ছেন আমার শত্রু, হ্যাঁ, এখন আপনাকে এলাকা ছাড়া করার জন্য আমি এলাকার মানুষকে জোটবদ্ধ করলাম, জোটবদ্ধ করলে পিটায় পোটায় আমি নেতা হইলাম, আপনারা ভাগায় দিলাম। তো আমি তো এখন নেতা হয়ে গেলাম, আপনি তো আমার থ্রেড ছিলেন, থ্রেড চলে গেলেন, হোয়াট নেক্সট? আমি আমার ওয়ার্কফোর্সকে এখন কি বলে মোটিভেটেড করবো? এতদিন আপনি ছিলেন, আপনার ভয় দেখায় মোটিভেটেড করছি, ভাই ওকে তোমার ঘর বাড়ি দখল করে নেবে, এখন তো আপনি নাই, তাইলে এখন আমার একটা এনিমি ক্রিয়েট করতে হবে। দ্যাটস দ্য পয়েন্ট। তো এখন ব্রিটিশরা যখন চলে গেল, এই যে হিন্দুত্ববাদের চর্চা হয়েছে তাদের ভিতরে পুরো ব্রিটিশ পিরিয়ড জুড়ে। এবং দেখেন ব্রিটিশরা কিন্তু ওই যে ভারত উপমহাদেশের যে ইতিহাসকে বিভাজন করছে, যে প্রথম ছিল হিন্দু যুগ, তারপর ছিল মুসলিম যুগ, তারপর আসছে কি যুগ, ব্রিটিশ যুগ। হিন্দু যুগ ধর্মীয় আইডেন্টিটি, মুসলিম যুগ ধর্মীয় আইডেন্টিটি, তাহলে তো খ্রিস্টান যুগ হওয়ার কথা ইউরোপিয়ানরা, তারা খ্রিস্টান না, সেটা কিন্তু খ্রিস্টান যুগ হয় নাই, সেটা লিবারেল, সেটা এনলাইটেন্ড, সেটা ব্রিটিশ যুগ। আগেরটা কিন্তু তাইলে তারা আগে পারতো যে মুঘল যুগ, আফগান যুগ এইভাবে করতো, কিন্তু সেটা করে নাই। হিন্দুদের ক্ষেত্রে করতে পারতো, করে নাই। তো এই যে ইতিহাসের ন্যারেটিভ, তারপরে প্রশাসনিক ন্যারেটিভ, রাজনীতি, পলিটিক্স, সব কিছুর ভিতর দিয়ে কয়েকশো বছর ধরে যেই বিদ্বেষের চর্চা হয়েছে, 47-এর পরে যখন ব্রিটিশরা চলে গেল, হোয়াট নেক্সট? এখন এই যে মানে হিন্দু নেতারা যারা গড়ে উঠছে, যাদের এই ভক্তবৃন্দ, টোটাল একটা ইকোসিস্টেম গড়ে উঠছে, যেখানে কোটি কোটি কর্মী, এই কর্মীদের এখন একটা এনিমি দরকার। সেই এনিমিকে,
সেই এনিমি ওই যে ব্রিটিশরা বানায় দিয়ে গেছে, আমরা যেরকম বিদেশি মুসলমানরাও বিদেশি। বিদেশি। এখন এখানে মুসলমানদের সাথে তাদের প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো যে ভাই ব্রিটিশরা বিদেশি ছিল, আসছে, তারাই দিছি, চলে গেছে। মুসলমানরা আসছে, 800 বছর ছিল, আর যাচ্ছে না, আছে। আমাদের দেশ দখল করে নিয়েছে। সেই যে মানে নিজেদের কালচার এবং নিজেদের ভূখণ্ড হারানোর, আইডেন্টিটি হারানোর যে ইনসিকিউরিটি, সেটা কিন্তু হিন্দুদের এখানে মুসলমানদের ক্ষেত্রে বেশি এক্সট্রিম। কেন? ব্রিটিশরা তো ভাই চলে গেছে, কিন্তু মুসলমানরা তো যায় নাই, মুসলমানরা তো রয়ে গেছে। তাইলে এখন কি করতে হবে? এদেরকে তাড়াইতে হবে। যদি না যায় তাইলে কি করতে হবে? এক্সটারমিনেট করতে হবে। এক্সটারমিনেট করতে হবে। এবং এটা হচ্ছে যার কারণে ভারতের জাতীয়তাবাদটা বা হিন্দুত্ববাদটা অনেক বেশি অ্যাগ্রেসিভ, অনেক বেশি ভায়োলেন্ট, যার কারণে তারা প্রতিনিয়ত মানুষ মারে। কারণ তারা দেখতেছে যে মানুষ মারা বাদে আমাদের যেই থ্রেট, সেই থ্রেট আমরা কি করতে পারবো না? এলিমিনেট করতে পারবো না। দ্যাটস ইট। আচ্ছা, এখন তাইলে আমরা যেই পরিস্থিতি দেখলাম যে আমরা দেখতেছি যে চারদিকে ডানপন্থার উত্থান হয়ে গেছে। ইউরোপে হইছে, নর্থ আমেরিকাতে হইছে, এদিকে ভারতে হইছে। তো এইখানে আসলে মানে যারা মুসলিম আছে, আমরা যদি ইউরোপে বা নর্থ আমেরিকা, ভারতে চিন্তা করি, আসলে এখানে মুসলিমদের আসলে ভবিষ্যৎটা কি আসলে? মানে আমরা কোন দিকে যাচ্ছি আসলে? আর কি মনে হয়? ওইখানে মানে যেই রাষ্ট্রগুলোতে অলরেডি ডানপন্থার উত্থান হয়ে গেছে, সেই রাষ্ট্রগুলোতে মুসলমানদের ভবিষ্যৎ আলটিমেটলি কি হবে সেটা তো বলা যায় না। যে তারা কি ওই রাষ্ট্রে আদৌ থাকতে পারবে না, সেখান থেকে বহিষ্কৃত হইতে হবে, সেটা ওভার টাইম ঘটনাগুলো, ইভেন্টগুলো আনফোল্ডেড হবে একটার পর একটা। ওই সময় যারা থাকবে তারা হয়তো বলতে পারবে। বাট এর দূর আমরা প্রেডিক্ট করতে পারি যে তাদের ফিউচার ব্রাইট হতে যাচ্ছে না। তাদের ফিউচার, তাদের ভবিষ্যৎ সেখানে দিন দিন খারাপ থেকে খারাপ অবস্থায় যাবে। দ্যাটস ইট। এইদার তারা সেখানে কি বলে মিক্সড হয়ে যেতে হবে, এখানে আমরা এসিমিলেটেড হয়ে যেতে হবে এদের সাথে, আদারওয়াইজ তারা সেখান থেকে এলিমিনেটেড হইতে হবে। দুইটার যে কোনো একটা। তেমন ইন্টারেস্টিংলি আমি দেখলাম সম্ভবত নেদারল্যান্ড না কোন এক দেশে ফার রাইট মুভমেন্টের যেই প্রধান কি বলে উদ্গাতা এবং প্রধান লিডার, সে হচ্ছে একজন আপনার কুর্দি। হুম। তার এবং কয়েক প্রজন্মের না, সে হচ্ছে জাস্ট সেকেন্ড জেনারেশন। তার বাপ আসছিল, এখন সে এখনও কুর্দি ভাষায় কথা বলতে পারে, বা তার চেহারা দেখলে বোঝা যায় যে সে একদম সিলচাপ্পর মারা কুর্দি। কিন্তু সে এখন অ্যাসিমিলেটেড, সে এখন নেটিভ হয়ে গেছে। এখন অন্য কুর্দিরা তার আইডেন্টিটিকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমরা যদি এখন মানে ডানপন্থা তো এখন উত্থান হইছে আরকি। উত্থান হয়ে গেছে। উত্থান হয়ে হ্যাঁ। গেছে আরকি। মানে ভবিষ্যতে আসলে কি হবে? ধরেন এইখানে তো ডানপন্থা, মানে আমরা যদি মানে গ্রসলি চিন্তা করি আরকি, যে সবাই তো আর ডানপন্থী হয়ে যায় না না, ওইখানে। সবাই ডানপন্থী হয়ে যায়নি। ডেমোগ্রাফিক্যালি পুরাটা না, না। সবাই ডানপন্থী হয়ে যায় না। তাহলে ভবিষ্যতে কি আসলে কি হবে? মানে এখানে যারা বামপন্থী আছে বা ডানপন্থী আছে বা যারা লিবারাল আছে, হুম। মানে টোটাল ডেমোগ্রাফিটা আসলে কি হইতে পারে ভারতে, ইউরোপে, ইয়াতে? এখানে একদম দীর্ঘমেয়াদে কি হবে সেটা আমি এখনো প্রেডিক্ট করতে পারবো না। বাট নিয়ার ফিউচারে যেটা হবে সেটার আমরা একটা ধারণা নিতে পারি। সেটা হচ্ছে যে নিকট ভবিষ্যতে যে সমস্ত অঞ্চলগুলোতে ডানপন্থীদের উত্থান হয়েছে তাদের আরও উত্থান ঘটবে। এবং ডানপন্থীদের কিন্তু মানুষ ক্ষমতা দিতে চায় না একটা কারণে, একটা ফিয়ারনেস আছে সেক্ষেত্রে। সেখানে মনে করে মানে মানে মনে করা হয়, বা ডাটার দিক থেকেও এটা কিছুটা প্রুভ করা যায়, সেটা হচ্ছে যে ডানপন্থীরা ক্ষমতায় গেলে আর ক্ষমতা ছাড়ে না। বাট লিবারেলরা এই আর্গুমেন্টটা এইভাবে দেয় যে ডানপন্থীরা ক্ষমতায় গেলে সেখানে ডেমোক্রেসি মার্জিনালাইজড হয়ে যায়, ডেমোক্রেসি কমে যায়। মানে তারা রাষ্ট্রের যেই অর্গানগুলো আছে, রাষ্ট্রের যে ইনস্টিটিউশনগুলো আছে, সেগুলোকে মেরে ফেলে, বিচার ব্যবস্থাকে মেরে ফেলে, নির্বাচন কমিশনকে মেরে ফেলে, মেরে তারা স্থায়ীভাবে ক্ষমতায় থেকে যায়। ডানপন্থীদের এই একটা বৈশিষ্ট্য আছে। এখন আমরা ভারতের হিস্ট্রি দেখলে, মানে ভারতের দিকে তাকাইলে এটা সত্যতা পাবেন। আবার যদি আপনি বলেন যে এরদোগানের দিকে তাকাবো, তাইলেও এটা সত্যতা পাবেন। যদি মনে করেন যে রাশিয়ার দিকে তাকাবো, পুতিনের ক্ষেত্রে পাবেন। এরকম অনেক দেশে, আবার এই যে আপনার হাঙ্গেরিতে আছে, হ্যাঁ, ভিক্টর অরবান। তো ডানপন্থীরা ক্ষমতায় আসলে সহজে আর যাইতে চায় না। এনিহাউ তারা রাষ্ট্রকে ম্যানিপুলেট করে, এটা হচ্ছে লিবারেলদের আর্গুমেন্ট, যে তারা রাষ্ট্রকে ম্যানিপুলেট করে ফেলে, ম্যানিপুলেট করে তারা ক্ষমতায় থেকে যায়। এখন ম্যানিপুলেট করে হোক, জনসমর্থন নিয়ে হোক, যে কোনোভাবে হোক, একটা লম্বা মেয়াদ পর্যন্ত ডানপন্থীরা ক্ষমতায় থাকে। যেমন নাকি মোদি বেশ লম্বা সময় ধরে ক্ষমতায় আছে। কিন্তু একটা সময় গিয়ে দেখা যায় যে ডানপন্থীরা যে আলাপগুলো দিয়ে মানুষের জনসমর্থন আদায় করে, সেগুলোতে আসলে কোনো ইমপ্রুভমেন্ট হয় না। যেমন ধরেন যে ভারতের কথা যদি বলি, তো ইকোনমিক হার্ডশিপ বা মানুষের অর্থনৈতিক যে দৈন্যদশা, এটা বলে যে মোদি আসছে। তো আসলে কি মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে? তার যে সাপোর্টার বেস হয় নাই। তো এই যে তারা একটা ইলুশনে থাকে, এই ইলুশন থেকে তারা ডিস ইলুশন হইতে একটা টাইম লাগে। ওই টাইমটা পর্যন্ত নানানভাবে এদেরকে ভুলাইয়া রাখা হয়। আর কিছু কিছু জায়গায় আছে সেটা জেনুইনলি কাজ করে। যেমন ধরেন এরদোগানের কথা যদি বলি, সে তুরস্ক কোথায় থেকে কোথায় নিয়ে গেছে। সো ওই দেশের মানুষ স্বেচ্ছায় সানন্দে নিচে গিয়ে তাকে ভোট দিবে। হ্যাঁ, তো ডানপন্থীদের ভবিষ্যৎ কি হবে এটা অনেকটা ডিপেন্ড করে যে তারা মূল ইস্যু হিসেবে কোনটাকে হাইলাইট করছে, নাম্বার 1। নাম্বার 2, সেই ইস্যুটাকে তারা কিভাবে ডিল করছে। আর নাম্বার 3, তাদের যে লিডারশিপ কোয়ালিটি, তাদের যে পলিসি ওভারঅল, সেটা কেমন ছিল।
সেটা যদি এমন হয় যে ওভারঅল রাষ্ট্রের জন্য ভালো ছিল, তাইলে ওই রাষ্ট্রে ডানপন্থা মানে বেশ দাপট নিয়ে টিকে থাকবে। যেমন ধরেন তুরস্কের কথা আমরা বলতে পারি, রাশিয়ার কথা বলতে পারি, যে রাশিয়ার অন্যান্য ইনসিকিউরিটি আছে, সেই কারণে রাশিয়াতে সবসময় ডানপন্থীরা ক্ষমতায় থাকবে, কখনো লিবারেলরা ক্ষমতায় আসবে না, মানে ওয়েস্টার্নপন্থী যারা তারা কখনো ক্ষমতায় আসবে না, ওই টাইম পাস হয়ে গেছে। তো অদূর ভবিষ্যতে মানে ধরেন আগামী 20, 25, 50, 80, 100 বছরের কথা যদি বলি, রাশিয়াতে ডানপন্থীরাই থাকবে। তুরস্কের ধারাটা 100 বছর না হোক, অন্তত 40-50 বছর পর্যন্ত ডানপন্থীরা প্রবল প্রভাবশালী থাকবে। কিন্তু ভারতের কেস, আমেরিকার কেস, এগুলোতে আবার দানটা উল্টে যাইতে পারে। কারণ এখানে ডানপন্থীরা যেই কি বলে এজেন্ডা নিয়ে আসছে, সেই এজেন্ডাগুলো হচ্ছে প্রচণ্ড ভায়োলেন্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তাদের লিডারশিপ ইনক্যাপাবল, তারা সেই প্রবলেমগুলো সলভ করতে পারতেছে না। ফলে একটা সময় পরে দেখা যাবে তাদের যে ফ্যান বেস, তাদের যে ভোটার বেস, তারা বুঝতে পারবে যে না ভাই আসলে যা বলছিল তা তো হয় নাই। হ্যাঁ, এটা বুঝতে একটা টাইম লাগবে, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, বাট ওই সময়টা পরে এদের আবার একটা আসবে, মানে পতন আসবে ডানপন্থীদের। এটা আমি এখনো পর্যন্ত মনে করি। আচ্ছা, আপনি যেটা বলতেছিলেন যে আপনার আ আম তুরস্কের কথা বলতেছিলেন আরকি। তুরস্কে ডানপন্থার উত্থান হুম। আ এরদোগানের এখন কথা তুরস্কের বলতেছেন। ডানপন্থাটাকে আমরা এক্স্যাক্টলি ডানপন্থা না বলে কনজারভেটিজম বলতে পারি। আচ্ছা, এখানে তুরস্ক মানে এরদোগানের শাসনামল বা তুরস্কে যেই ঘটনা ঘটতেছে আরকি, এটা কি আমরা ইসলামপন্থা বলতে পারি কিনা? বা ইসলামপন্থার সাথে আসলে ডানপন্থার উত্থানটা আসলে মানে ডানপন্থার পার্থক্যটা কি আসলে? বা আচ্ছা, ইসলামের সাথে ডানপন্থা বা ইসলামের সাথে ডানপন্থার ভিতরে মানে আমরা একটা স্ট্র্যান্ড ইসলামকে হিসেবে স্ট্যান্ড ইসলামকে হিসেবে দাঁড় করানো। করানো যায় কিনা? ইসলামটা মানে আমি যদি বলি মুসলিম ডানপন্থা সদিশা, মানে যেখানে ডানপন্থা গিয়ে মুসলমানদের সাথে মিলে যাবে, এটা কোথায় হবে? মুসলিম রাষ্ট্রগুলোতে হবে। জি। যে সমস্ত রাষ্ট্রগুলোতে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, হুম, সেখানে যদি ডানপন্থার উত্থান হয়, সেটা বাই ডিফল্ট কি হবে? মুসলিমদের ডানপন্থা হবে। হুম, হুম, এখন কথা হলো যে ডানপন্থার উত্থান হওয়ার মতো এনাফ কন্ডিশন মুসলিম রাষ্ট্রগুলোতে আছে কিনা? অ্যাকচুয়ালি নাই। অল্প কিছু রাষ্ট্রে আছে, যেমন তুরস্কে ছিল। তুরস্কে আলট্রা সেকুলারিজম ছিল। সো এইটার একটা মানে ব্যাকল্যাশ হিসাবে মুসলমানদের আইডেন্টিটি চলে আসছে। তো এটা খুব স্বাভাবিক। আপনি মানুষের আইডেন্টিটি দমন করতে চাইবেন, যত তীব্রভাবে দমন করতে চাইবেন, সে তত তীব্রভাবে তার আইডেন্টিটিকে হোল্ড করবে। তো এই সিচুয়েশনটা মানে আমরা শুরুতে যেটা বললাম যে কোন সিচুয়েশনে ডানপন্থার উত্থান ঘটে আইডেন্টিটি ক্রাইসিসে পড়লে, তো তুরস্কে এই জিনিসটা পড়ছে, যার কারণে এখানে ডানপন্থার উত্থান হয়েছে বা ইসলামপন্থার কনজারভেটিজমের উত্থান ঘটছে। কিন্তু এর বাইরে মুসলিম কান্ট্রিগুলো যদি আমরা দেখি, লেটস সে বাংলাদেশ, তো বাংলাদেশে ডানপন্থার উত্থান ঘটবে কি ঘটবে না? বাংলাদেশে ডানপন্থার উত্থান ঘটলেও সেটা ইসলাম সেন্ট্রিক হবে না। বাংলাদেশে ডানপন্থা মিনিং এন্টি ইন্ডিয়ান, মানে কি বলে র্যাটোরিক বা এন্টি ইন্ডিয়ান ন্যারেটিভ। তো এটা হচ্ছে বাংলাদেশে ডানপন্থার নির্মাণ করবে, স্ট্র্যান্ড বা ধারা নির্মাণ করবে। সো বাংলাদেশ যদিও মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ, বাট এইখানে ডানপন্থাটা মুসলিম ডানপন্থা হবে না। এখানে ডানপন্থাটা এন্টি ইন্ডিয়ান ডানপন্থা হবে, এবং সেটা অ্যাকচুয়াল সেন্সে ডানপন্থাও হবে না অনেকটা। হ্যাঁ, আর যদি আমরা মুসলিম যে সেন্টারগুলো, সেই সেন্টারগুলোকে চিন্তা করি, যেমন ধরেন মধ্যপ্রাচ্য মুসলমানদের সেন্টার, তো ওইখানে ডানপন্থার যেই এলিমেন্টগুলো, যে এখানে কি ইকোনমিক হার্ডশিপ আছে? হ্যাঁ আছে। এখানে কি তাদের কালচারাল ক্রাইসিস আছে? না, নাই। সো ফলে এখানে কোনোদিন ডানপন্থার উত্থান ঘটবে না। হ্যাঁ, এখানে আপনার রাজতন্ত্র যেটা আছে, রাজতন্ত্রের বিরুদ্ধে জনগণের খুব জাগ্রত হবে, ডেমোক্রেসি চাইবে। সো এটা বরং লিবারেলদের দিকে মানে অ্যালাইন্ড হবে। সো ডানপন্থার উত্থান হওয়ার জন্য যে সমস্ত কন্ডিশন লাগে, সেই কন্ডিশনে এখনও পর্যন্ত আরব কান্ট্রিগুলো বা মুসলিম কান্ট্রিগুলো যায় নাই। তো যার কারণে মুসলিম ডানপন্থা বলতে যে জিনিসটা বোঝানোর ট্রাই করা হয়ে থাকে, সেটার মানে নিকট ভবিষ্যতে কোনো উত্থান ঘটবে এই ধরনের কোনো সম্ভাবনা নাই। কারণ সেই ধরনের সিচুয়েশন এখনও মুসলিম কান্ট্রিগুলোতে বা মুসলিম মেজরিটি কান্ট্রিগুলোতে তৈরি হয় না। যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আরেকটা সেন্টার, তো এখানে কিন্তু এই ধরনের সিচুয়েশন নাই। এখন আপনি যেটা বলতেছিলেন যে নর্থ আমেরিকায় বা হচ্ছে ইউরোপে মুসলিমদের আইদার এক্সটারমিনেট হইতে হবে বা এসিমিলেট হইতে হবে বা হচ্ছে ওইখান থেকে চলে আসতে হবে আরকি। আপনার কি মনে হয় যে এখানে ভিন্ন কিছু হইতে পারে? যে হ্যাঁ, এখানে মুসলিমদের একটা কোএক্সিস্টেন্স, তাদের সাথে রাইট উইং যদি হচ্ছে একটু দুর্বল হয় বা হচ্ছে রাইট উইং যদি বা অন্য কিছু হয়, সেখানে মুসলিমদের একটা কোএক্সিস্টেন্স থাকতে পারে ভবিষ্যতে। আপনার কি মনে হয়? নাকি না এক্সটারমিনেট বা এসিমিলেশন এটাই আসলে গন্তব্য? আপনি যেটা না, বলতেছিলেন কোএক্সিস্টেন্স এটা থাকতে পারে। এখন এটা ডিপেন্ড করবে হচ্ছে ওইখানে রাইট উইং কতটুকু দখল করতে পারছে। যেমন দেখেন এখনকার 2024 যে নির্বাচনগুলো হয়েছে, হুম, সেই নির্বাচনগুলোতে 25-30% পর্যন্ত ভোট ডানপন্থীরা নিয়ে নিছে। হ্যাঁ, এবং তাদের মধ্যে যদিও ক্যাটাগরি আছে আলাদা আলাদা, কিন্তু এটা তাদের জন্য আনএক্সপেক্টেড ছিল। এখন পরবর্তী নির্বাচনে এটা কত পার্সেন্ট যাবে বলা যাচ্ছে না। বাট ইউরোপে মানে লিবারেল যারা, মানে নিউ লিবারেল এস্টাবলিশমেন্ট যারা, তারাও বেশ প্রভাবশালী। সো তাদের একটা পাওয়ার থেকে যাবে, অন্তত নিকট ভবিষ্যতে থাকবে। অদূর ভবিষ্যতে 100 বছর পরে গিয়ে কী হবে আই ডোন্ট নো, বাট 20-25 বছর পর্যন্ত তাদের এই পাওয়ারটা থাকবে। তো এই ধারাটা যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত এখানে মুসলমানদের বসবাস করার একটা মানে সিচুয়েশন, মানে সুযোগ আছে। বাট স্টিল
এই সুযোগটা দিন দিন ডিফিকাল্ট থেকে ডিফিকাল্ট হবে। কারণ আপনি যখন একটা সোসাইটি এটাকে তো ভাগ করতে পারবেন না যে এই এলাকাটা হচ্ছে লিবারেলদের এলাকা, ওই এলাকাটা হচ্ছে ফার রাইটদের এলাকা। প্রত্যেকটা সোসাইটি এরকম মিক্সড। হ্যাঁ, এমনিতে জার্মানিতে এরিয়াটা আলাদা আলাদা, যেটা দেখা যাচ্ছে জার্মানির পূর্বাঞ্চলে সাধারণত রাইটদের উত্থান বেশি, পশ্চিমাঞ্চলে লিবারেলদের শক্তি বেশি। কিন্তু তারপরেও লিবারেল এলাকায় যে রাইট নাই, রাইটদের এলাকায় যে লিবারেল নাই, এভাবে তো আপনার সেগ্রেগেট করতে পারবেন না, মানে আলাদা আলাদা করতে পারবেন না। ফলে দেখা যাবে আপনার কি বলে দাড়ির কারণে হয়তো আপনি বুলির শিকার হইতে হবে, হিজাবের কারণে বুলির শিকার হইতে হবে, রাষ্ট্রীয়ভাবে নিকাব নিষিদ্ধ হবে, হিজাব নিষিদ্ধ হবে, মুসলিম আইডেন্টিটিকে হোল্ড করে এরকম যে কোনো সিম্বল নিষিদ্ধ হবে। সো ডিফিকাল্ট থেকে ডিফিকাল্ট হয়ে যাবে আপনার জন্য। এবং অলরেডি কিন্তু অনেকগুলো রাষ্ট্রে হিজাব নিকাব নিষিদ্ধ হয়ে গেছে। এবং 24-এর নির্বাচনে ইউরোপিয়ান যে পার্লামেন্ট, মানে ইউরোপিয়ান ইউনিয়নে তো একটা হচ্ছে রাষ্ট্রীয় নির্বাচন হয়, আর একটা হচ্ছে ইউরোপিয়ান পার্লামেন্টের নির্বাচন হয়। তো ইউরোপিয়ান পার্লামেন্টেও দেখা গেছে ফার রাইটদের বেশ ভালো একটা উত্থান করছে। এখন ইউরোপের পলিসিগুলো ঠিক হয় অনেকাংশে ইউরোপিয়ান পার্লামেন্ট কেন্দ্রিক। হ্যাঁ, ইউরোপিয়ান পার্লামেন্ট থেকে যেটা হয় সেটা রাষ্ট্রগুলো অনেকাংশে মানে মানতে বাধ্য হয়। তো ওইখানে যখন ডানপন্থীরা সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যাবে, তখন দেখা যাবে পুরা ইউরোপের জন্য যেই ধরনের আইন তৈরি হবে, যে ধরনের পলিসি তৈরি হবে, সেগুলো মুসলমানদের জন্য খুব বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। তো থাকতে পারবে, মানে একদম ভারতীয়দের মতো পিটায় মেরে ফেলবে এরকম হয়তো ইউরোপে যাইতে আরও লম্বা সময় লাগবে, বা হবেও না কোনো দিন। কিন্তু সিচুয়েশনটা এমন হবে, আপনার রাস্তায় বের হচ্ছেন, আপনার মুখে থুতু দিচ্ছে, আপনাকে গালি দিচ্ছে, আপনার কলার ধরে ধরতেছে। তো এটা তো আপনার জন্য কোনো মানে গুড সিচুয়েশন না। আপনি ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে এখানে এই দেশে থাকতে পারবেন না। সো এই পর্যায়ে মুসলিমরা যাবে। তো এরপরে যদি স্যাক্রিফাইস করে থাকতে চায়, বা কোথাও যদি মুসলিম কমিউনিটি থাকে বড়, যেমন ইউকের মতো, সেখানে থাকতে পারবে। তো আজকে মনে হয় এ পর্যন্তই শেষ করা যায়। আমরা হচ্ছে ডানপন্থার উত্থানের কারণগুলো দেখলাম বিশ্বের বিভিন্ন অঞ্চলে, এর প্রভাব কী হতে পারে, ভবিষ্যতে কী হতে পারে, এই বিষয়গুলো আলোচনা করলাম। ডানপন্থার বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। তো আমার কাছে মনে হয় মোটামুটি সবগুলো বিষয় আসছে আর কি। বাকি দর্শকদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের কমেন্টে করতে পারেন। ইনশাল্লাহ ভবিষ্যতে কোনো এক সেশনে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।